ওকে, সো আজকে আমার ক্লাসের মূলত উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে এইচটিএমএল হেল্পার নিয়ে আলোচনা করা, তারপরে হচ্ছে অ্যানোটেশনগুলো দেখা, ডেটা অ্যানোটেশন কী জিনিস সেটা দেখা, এবং সবশেষে হচ্ছে অটোম্যাপার নিয়ে আলোচনা করা, কেন অটোম্যাপার ইউজ করবো, কোথায় ইউজ করবো। সো প্রথমে চলে আসি এইচটিএমএল হেল্পার কী জিনিস। এইচটিএমএল হেল্পার হচ্ছে আমরা যে এইচটিএমএল এর ট্যাগগুলো লিখি, গতদিন আমরা যে এইচটিএমএল ট্যাগগুলো লিখেছিলাম যেমন ইনপুট টাইপ, বাটন, এই যে জিনিসগুলো, এগুলো আমরা আরও স্মার্ট ওয়েতে লিখতে পারি। কীরকম স্মার্ট ওয়েতে লিখতে পারি, যেমন ধরেন আপনাদের মনে আছে কিনা গতদিন ইনপুট টাইপ আমরা টেক্সট নেওয়ার পর নেম ইকুয়াল টু নেম দিয়েছিলাম। ওখানে নেমের মধ্যে একবার আমরা নেম দিই নাই, যার জন্য ভ্যালু সেখানে কিন্তু পোস্ট হয় নাই। আবার নেমের মধ্যে যদি বানান ভুল হয় আমার কিন্তু সার্ভারে ডেটা পোস্ট হয় না। তার মানে বিষয়টা হচ্ছে উইকলি টাইপ, তাই না? আজকে আমরা দেখবো হচ্ছে দুই ধরনের এইচটিএমএল হেল্পার আছে, একটা হচ্ছে স্ট্রংলি টাইপ এইচটিএমএল হেল্পার, একটা হচ্ছে উইকলি টাইপ এইচটিএমএল হেল্পার। স্ট্রংলি টাইপ এইচটিএমএল হেল্পার কাজ করে হচ্ছে অ্যানোনিমাস দিয়ে, অর্থাৎ ল্যামডা এক্সপ্রেশন দিয়ে, এক্সপ্রেশন যেটা ফাঙ্ক ইউজ করে, অর্থাৎ আপনাদের অ্যাডভান্স হিসাবের আলোচনা যেহেতু হয়ে গেছে আপনারা চিনার কথা ল্যামডা এক্সপ্রেশন। সো আমি আসি এক এক করে। প্রথমে আমি যে জিনিসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা গতদিন ক্রিয়েট করেছিলাম, তাই না? স্টুডেন্ট ক্রিয়েট করেছিলাম। আজকে আমরা স্টুডেন্ট সার্চ করব, সার্চ করে স্টুডেন্টের যেই এডিট যেটা সেটা আমরা এডিট পেজে নিয়ে যাব, তারপর ইউজার তার মতো করে এডিট ডেটাগুলো দিবে, দেওয়ার পর সাবমিট করলে সেটা আপডেট হয়ে যাবে। এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের কাজ। সো আমরা যাই, আমরা দিব হচ্ছে স্টুডেন্ট সার্চ। স্টুডেন্টের সার্চে যখন আমরা যাচ্ছি তখনই আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টের লিস্ট আমার এখানে চলে আসছে, তাই না? আচ্ছা, সো স্টুডেন্টের লিস্ট চলে আসছে কিভাবে সেটা আমি আপাতত এখন কমেন্ট আউট করে আসি, আমরা পরে দেখব। আমি দেখতে পাচ্ছি এখানে কোনো স্টুডেন্ট নাই, আপাতত কোনো স্টুডেন্ট নাই। কিন্তু আমি যদি এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যদি সার্চ করি তাহলে এখানে স্টুডেন্ট চলে আসছে। আচ্ছা, এবার আমি এই পেজটা একটু আপনাদেরকে দেখাই যে আসলে আমি এখানে কি ডিজাইনটা করলাম। আবার একটু পেজটা রিলোড দিই। কিছু নাই, একটা টেক্সট বক্স, একটা বাটন, এটা তো আমরা বুঝতে পারছি, একটা টেক্সট বক্স, একটা বাটন। আমরা ভিউটা একটু দেখে আসি। খেয়াল করে দেখেন এখানে লেআউট কি জিনিস আমি একটু পরে আলোচনা করছি। আমি একটা এইচটিএমএল ফর্ম নিলাম, ফর্মের মেথড কি পোস্ট, গতদিনের মতো একটা নিলাম, টেক্সট বক্স নিলাম, আর একটা বাটন নিলাম। এখন এই বাটনে যখন কেউ প্রেস করবে তখন কি ঘটনা ঘটবে, তখন আমরা যদি এটার পোস্টটা দেখি, খেয়াল করে দেখেন এখানে তেমন কিছুই নাই। রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা ইউজার কাছ থেকে নিচ্ছি, সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি। কীরকম রিকোয়েস্ট, এই যে এটা। যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে আমি কুইরি লিখছি সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস হোয়ার রেজিস্ট্রেশন নাম্বার ইকুয়াল টু ইউজার যে রেজিস্ট্রেশন নাম্বার দিল এটা। আর যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে তাহলে আমি সকল স্টুডেন্ট তুলে আনতেছি। একটা কুইরি আমরা এখানে লিখলাম, এগুলো তো আমাদের আগের কোড। আর এখানে আমি ডেটা টেবিল নিলাম, ডেটা অ্যাডাপ্টার নিলাম, ফিল করলাম। আপনারা এতদিন ডেটা টেবিলকে কী করতেন, ওই যে গ্রিডের মধ্যে চিনাই দিতেন। আপনাদেরকে সবসময় বলে আসছি যে যেন আপনারা লিস্ট বানান। তো যারা বানাইছেন তারা জানেন কি করে লিস্ট বানাতে হয়, আর যারা বানান নাই তারা আজকে জেনে নেবেন। আচ্ছা, যদিও শেষ মুহূর্তে এসে জানছেন এটা আমাদের আর কখনো কাজে লাগবে না, যখন কাজে লাগার কথা ছিল তখন আপনারা করেন নাই, আর এটা আর দুদিন পরে এটা আর কাজে লাগবে না। সো ডেটা টেবিল থেকে আমরা রো ধরবো, রো ধরে আমি এখান থেকে ডেটাগুলো বের করে আসছি। এখানে আজকে আমার বোঝানোর কিছু নাই, বিকজ এটা অনেক আগের জিনিস, বোঝানোর কিছু নেই। আমি সার্ভারকে রিকোয়েস্ট করলাম যে তুমি আমাকে কি করো, তুমি আমাকে এই রেজিস্ট্রেশন নাম্বারের সাথে মিল আছে এরকম যতগুলো স্টুডেন্ট, সকল স্টুডেন্টকে তুমি কি করো, আমাকে রিটার্ন করো। সেই স্টুডেন্ট লিস্ট আমাকে দিল, কীভাবে দিছে না দিছে সেটা রিপোজিটরি জানে, আমি জানি না। ওকে, কারণ ওখানে আজকের ক্লাসের সাথে ওখানের কোনো সম্পর্ক নেই, থাকলে আমি বুঝাতাম। আচ্ছা, এরপর আমি কি করলাম, যেহেতু লিস্ট আমি পেলাম, লিস্ট আমি কি করে দিচ্ছি খেয়াল করে দেখেন তো, ভিউকে পাস করে দিচ্ছি, স্টুডেন্টের লিস্ট ভিউতে পাস করে দিচ্ছি। এবার এই ভিউতে আমরা পাবো হচ্ছে মডেল। এখন ব্যাপার হচ্ছে আমি তো লিস্ট পাঠালাম, এখানে মডেল দিয়ে আমি কি করে পাচ্ছি, তাই না? মডেল দিয়ে আমি আসলে কি করে বুঝবো, কোশ্চেন চলে আসে, সে কোশ্চেনের আমরা উত্তর দিচ্ছি। খেয়াল করে দেখেন এখানে আমি ছোটো হাতের মডেল দিয়ে একটা জিনিস শুরু করলাম, @ ছোটো হাতের মডেল দিয়ে
ইউজার লিস্ট পাঠাচ্ছিল না, স্টুডেন্টের লিস্ট, তাহলে আমাকে এখানে কি ধরতে হবে? লিস্ট অফ স্টুডেন্টই ধরতে হবে। সিঙ্গেল স্টুডেন্ট হলে কি কাজ করবে? করবে না। যেহেতু সার্ভার থেকে লিস্ট অফ স্টুডেন্ট পাঠাচ্ছে, আমার এখানে ধরতে হবে লিস্ট অফ স্টুডেন্ট। এবং যে কোনো মডেলকে ধরতে হলে আমাকে কি দিয়ে ধরতে হয়? @ সাইন দিয়ে, ছোট হাতের মডেল দিয়ে এটাকে চিনাইতে হয়। ধরেন আমি চিনালাম, এই মডেলটাকে আমি চিনালাম রেফারেন্স চিনানোর মতো, ইউজিংয়ের মতো করে। ওই যে আমরা ইউজিং রেফারেন্স চিনাই না সিস্টেম, ঠিক সেরকম আমি চিনানোর জন্য ছোট হাতের মডেল দিয়ে আমি লিখে দেব। ওকে, এবং মনে রাখবেন একটা ভিউ কখনো একের অধিক মডেলকে রিপ্রেজেন্ট করে না। তার মানে আপনি চাইলে পরের লাইনে আরেকটা মডেলকে আপনি লিখতে পারবেন না। যেমন আমি যদি বলি আমি আরেক লাইনে লিখবো, এটা কি সম্ভব? সম্ভব না, আমরা পারবো না। একটা ভিউ অলওয়েজ একটা মডেলকে কি করে? রিপ্রেজেন্ট করে। আচ্ছা, লেআউটটা পরে আসি। সো যখন আপনি দেখেন, আপনি চিনালেন কি দিয়ে? ছোট হাতের মডেল দিয়ে আপনি রেফারেন্স চিনালেন। আর যখন এটাকে অ্যাক্সেস করবেন তখন কি দিয়ে অ্যাক্সেস করবেন? বড় হাতের মডেল দিয়ে। বোঝা যাচ্ছে? এই ছোট হাতের মডেলটা হবে শুধু একবার, ফার্স্ট টাইম আপনি চিনানোর জন্য রেফারেন্স। আর যতবার আপনি ইউজ করবেন ততবার কি দিয়ে? বড় হাতের মডেল। এখন বলুন তো এই মডেল মানে কি? এই মডেল মানে লিস্ট অফ স্টুডেন্ট। আর যদি সেখানে শুধু স্টুডেন্ট আসতো তাহলে এই মডেল মানে শুধু স্টুডেন্ট। যাই পাঠান না কেন এই মডেল মানে কিন্তু ওইটা আপনি যেটা ওখানে চিনাই দিলেন। এরপর এখানে আমি একটা টেবিল বানাচ্ছি, এটার সাথে আপনারা অলরেডি পরিচিত, বা বলার কিছু নাই। আমি এখানে একটা ফর ইচ লুপ করছি, যে মডেল মানে তো আমার লিস্ট, একটা একটা করে স্টুডেন্ট বের করছি। আর আমি কি করে দিচ্ছি? এখানে বসে বসে শুধু ওই টিটির ভিতরে ডেটাগুলোকে বাইন্ড করে দিচ্ছি, আর কিছু করে নাই। ফাইনালি এখানে দেখেন আমরা একটা বাটন বানাচ্ছি এখানে, অর্থাৎ এটা হচ্ছে এরকম, আমরা অ্যাঙ্কর ট্যাগ নিতাম না, এই যে এখানে ধরেন আমি লিখলাম হচ্ছে আমার কন্ট্রোলারের নাম যেন কি? স্টুডেন্টস স্ল্যাশ ধরেন এডিট, এটা হচ্ছে আমার সেই লিঙ্ক, কেমন? আর এখানে আমি দিলাম হচ্ছে এডিট। এই যে কথাটা আমি লিখলাম, এই জিনিসটাই হচ্ছে মূলত এটা, বুঝতে পারছি? পাশাপাশি এখানে আমি আরেকটা ওই যে আইডি যোগ করে দিলাম। ধরেন আইডি যোগ করতে হলে আমাকে কি করতে হতো? @সাইন দিয়ে স্টুডেন্ট ডট আইডি। এই যে আমি কথাটা লিখলাম, এটারই স্মার্ট ওয়ে হচ্ছে এটা। অর্থাৎ এখানে বানান ভুল হলে সে আপনাকে বলবে না এই নামে কোনো কন্ট্রোলার নাই, বাট আপনি যদি এখানে ভুল দেন সে আপনাকে বলে দেবে এই নামে কোনো অ্যাকশন নাই, বা আপনি যদি কন্ট্রোলার লিখেন সে বলবে এই নামে কোনো কন্ট্রোলার নেই। তার মানে এটা হচ্ছে স্ট্রংলি ট্যাগড। ওকে, এবং এই জিনিসটা একটু খেয়াল করে দেখেন, এটা আলটিমেটলি সার্ভারে যখন ব্রাউজারে যাবে তখন এভাবেই তৈরি হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। সো আমি একটা লিঙ্ক বানাতে হলে HTML, এটা হচ্ছে HTML হেল্পার থেকে আসা HTML ডট অ্যাকশন লিঙ্ক। প্রথমে হবে হচ্ছে আমি যে নামটা দেখাতে যাচ্ছি টেক্সট, সেটা এটা আপনি ওই মুখস্থ রাখার আসলে কিছু নাই, ও বলে দিবে আপনাকে। আপনি যদি লিখেন HTML ডট অ্যাকশন লিঙ্ক, দেখেন সে বলে দিচ্ছে স্ট্রিং লিঙ্ক টেক্সট, লিঙ্কের আমি কি টেক্সট দিব? আপনি দিলেন ABCD কিছু একটা, কমা দেন, এরপর বলবে অ্যাকশনের নাম দাও, যে বলে দিচ্ছে যে তুমি অ্যাকশনের নাম দাও। আমি অ্যাকশনের নাম দিলাম, কমা, এরপরে সে বলবে যে কন্ট্রোলারের নাম দাও, এই যে কন্ট্রোলারের নাম দাও, আমি কন্ট্রোলারের নাম দিলাম, কমা দিলাম। এরপর বললো যে তুমি HTML অ্যাট্রিবিউট দাও অথবা রাউট ভ্যালু দাও। অনেক ওভারলোড আছে, যেভাবে আপনি দিবেন সে ওভাবেই নেবে। আচ্ছা, এবং লাস্টে খেয়াল করে দেখেন এই যে নিউ, এটাকে বলা হয় হচ্ছে রাউট ভ্যালু। রাউট ভ্যালু মানে হচ্ছে আমি এই যে লিঙ্কটা আমি তৈরি করছি, এই লিঙ্কের সাথে আমি কোনো ভ্যালু পাস করতে চাই কিনা। আমরা অনেক সময় দেখি না যে আপনারা যদি বিভিন্ন সাইটে যদি মাউস নিয়ে থাকেন, দেখবেন যে কিছু কথা থাকে স্ল্যাশ একটা ভ্যালু থাকে, 10, 20 একটা ভ্যালু থাকে, তাই না? সেই ভ্যালুটা কি? এই স্টুডেন্টের আইডিটা। তো স্টুডেন্টের আইডিটা আমি এর সাথে কি করলাম? লিঙ্ক করে দিলাম, যেটা একটু আগে যে নিচে লিখছিলাম স্ল্যাশ দিয়ে। আচ্ছা, এরপর আসি, এটুকু হচ্ছে আমার HTML এর জিনিস। নিউ দিয়ে আমি এই যে টার্গেট, এটা তো HTML এর টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক আমি দিয়ে দিলাম। কারণ হচ্ছে যদি এই কথাটা আমি না দেই তাহলে ওই পেজে সে কি করবে? রিডাইরেক্ট করবে। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, টেনশনের কিছু নাই। ধরেন আমি এটা দিই নাই শুরুতে, হ্যাঁ। সো আমি এটাকে একটু রান করি, সার্চ করলাম, এই যে খেয়াল করে দেখেন এটা হচ্ছে কোনটা? প্রথমটা, যার মধ্যে যে আন্ডারস্কোর দিয়ে ওটা আমি কেটে দিলাম, আর এটা হচ্ছে পরেরটা, কেমন? সো প্রথমটাতে আমি ক্লিক করলাম, দেখেন এই পেজে কিন্তু ঘুরে গেল। আমি কি ওই সার্চ পেজটা আর পাচ্ছি?
ব্যাকে যাওয়া ছাড়া কিন্তু পাচ্ছি না। আর এই যে বাটনটা, এটা হচ্ছে পরের বাটনটা, এটাতে ক্লিক করলে দেখেন আমাকে অন্য একটা ট্যাব সে খুলে দিল, বাট এটা এটার জায়গায় রয়ে গেছে। আবার ক্লিক করি, অন্য একটা ট্যাব খুলে দিল, এটা এটার জায়গায় রয়ে গেছে। এটা HTML এর জিনিস, এটা MVC-র কোনো জিনিস না, বুঝতে পারছি? সো এটা আসলে আমার শেখানোর কিছু নাই, HTML এর জিনিস। এখন এখানে বসে আপনি টোটাল HTML এর যাবতীয় যা আছে সব আপনি এই জায়গায় বসে ব্যবহার করতে পারবেন ভিতরে। আপনি যদি ক্লাস লিখতে মন চায় আপনি ক্লাস লিখতে পারবেন, আপনার যদি আইডি লিখতে মন চায় আপনি আইডি লিখতে পারবেন, আপনার যদি স্টাইল লিখতে মন চায় আপনি স্টাইল লিখতে পারবেন। অর্থাৎ টোটাল HTML এর জিনিস আপনি এখানে ব্যবহার করতে পারবেন, বুঝতে পারছি? আচ্ছা, এবার আসি, তো এখানে তো আর কিছু নাই, এটাই তো সেটা। আচ্ছা, এবার আপনাদের সাথে একটু আমি আলোচনা করি, সেটা হচ্ছে লেআউট জিনিসটা নিয়ে। এই যে লেআউট, আমরা গতদিন এখানে লেআউট ইকুয়াল টু নাল ছিল, আজকে আমরা লেআউট একটা ইউজ করছি। তো লেআউট আমরা কেন নিলাম বা কোথা থেকে নিলাম? লেআউট হচ্ছে একটা মাস্টার পেজ, একটা অ্যাপ্লিকেশনে একাধিক লেআউট থাকতে পারে, এক বা একাধিক লেআউট থাকতে পারে। লেআউট হচ্ছে ওই জিনিস যেখানে পুরো অ্যাপ্লিকেশনের কিছু কমন জিনিস আপনি নিয়ে যেতে চান, যেমন মেনু বার, ফুটার, সাইড বার, হেডার, এই যে অংশগুলো, এই জিনিসগুলো হচ্ছে মাস্টার না, এক জায়গায় করলে তো আমার হচ্ছে। আর মাঝখানে যে অংশটুকু, অর্থাৎ একটা পেজের যে বডির ভিতরের যে অংশটুকু, এটাই তো আমার শুধু চেঞ্জ হয়, পেজ স্পেসিফিক চেঞ্জ হয়। তার মানে কমন যে অংশটুকু, সে কমন অংশগুলোকে আমরা কি করে দিচ্ছি, একটা কমন জায়গায় নিয়ে যাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের লেআউট পেজ। তো লেআউট আমরা কি করে নিব? ভিউর ভিতরে শেয়ার নামে একটা ফোল্ডারই থাকে, না থাকলে আপনারা বানায় নেবেন। সেই ফোল্ডারের ভিতরে রাইট ক্লিক করে আপনি নেবেন অ্যাড ভিউ, ভিউতে যাওয়ার পর অ্যাড HTML লেআউট পেজ, MVC5 লেআউট পেজ কই গেল? এই যে এখানে, ওই যে ওই পাশে না, হ্যাঁ, MVC5 লেআউট পেজ। আপনি যখন লেআউট পেজে দিবেন তখন সেরকম একটা লেআউট পেজ আপনাকে বানাই দিবে। লেআউট পেজে কী কী জিনিস থাকে আমি আপনাদেরকে একটু দেখাই। লেআউট পেজে এই জিনিসগুলো আসলে থাকে না, এটা থাকে না, এগুলো থাকে না, এতটুকু থাকে হচ্ছে আপনার লেআউট পেজ। তার মানে হচ্ছে, অর্থাৎ HTML কোড করার জন্য আপনার মেইন যে পার্টটুকু সেটা একবার দিয়ে দেয়, কারণ টোটাল অ্যাপ্লিকেশনে HTML বডি কয়টা থাকে? একটাই থাকবে। আর এই যে ডিভ অংশটুকু, এই ডিভের ভিতরে দেখেন রেন্ডার বডি নামে একটা সেকশন আছে, এই রেন্ডার বডির ভিতরে আপনার পার্টিকুলার পেজগুলো লোড হয়, বুঝতে পারছি আমরা? এইটুকু যদি আপনার না থাকে তাহলে কিন্তু কাজ করবে না, এটা আপনি মুছে দিলে দেখবেন অ্যাপ্লিকেশন কাজ করবে না। কারণ কোন একটা পেজ, যে পেজটা লেআউটকে ব্যবহার করেছে, যেমন আমাদের সার্চ, সে বলছে কি যে আমার লেআউট হচ্ছে এ, কিন্তু ওই লেআউট পেজে এই কথাটা নাই, তাহলে তো কাজ করবে না, বুঝতে পারছি? তার মানে আমার রেন্ডার বডি যেটা, এটা এখানে থাকতে হবে, এটা আপনাকে নতুন করে আবিষ্কার করার দরকার নেই, আপনি লেআউট নিলেই সেটা আপনাকে দিয়ে দেবে, বোঝা যাচ্ছে? শুধু এটা মাথায় রাখেন যে রেন্ডার বডি মানে হচ্ছে আমার বডির অংশটুকু এখানে লোড হবে, এটা তো মানে অর্থ বুঝলেই তো বোঝা যায়, সিম্পল। এরপরে আসে আরও কিছু জিনিস আমরা অ্যাড করছি, কেন অ্যাড করছি আমি সেটা বলে দিচ্ছি। এখানে আমি কিছু স্ক্রিপ্ট অ্যাড করলাম, স্ক্রিপ্টস, এই স্ক্রিপ্টগুলো হচ্ছে আমার অ্যাপ্লিকেশন রিলেটেড, জাভাস্ক্রিপ্ট যদি লাগে আমি সেগুলো এখানে অ্যাড করে নেব, কেমন? আচ্ছা, আর লাস্টে একটা জিনিস দেখেন, আমি রেন্ডার সেকশন, এটা আমি নিজে বানাচ্ছি, রেন্ডার সেকশন নামে একটা মেথড MVC নিজেরই আছে, তারপর আমি এটা কি বলে দিচ্ছি, ইটস এ কি, আমি যে কোনো নাম দিতে পারি, কোনো সমস্যা নাই, এটা কি আমি দিলাম, এবং কি এর পরে ফলস বলে দিচ্ছি, মানে আপনি যদি দেখেন কমা দিলে সে বলছে যে রিকোয়ার্ড ট্রু অর ফলস। আমি যদি বলি রিকোয়ার্ড ট্রু, তার মানে যে সকল পেজ, খেয়াল করে শোনেন, যে সকল পেজ চাইল্ড পেজ এই লেআউটকে ব্যবহার করবে, সেই সকল চাইল্ড পেজের মধ্যে অবশ্যই স্ক্রিপ্ট থাকতে হবে, মানে এই যে সেকশনটা আমি বলছি, এই সেকশনটা সেখানে থাকতে হবে। এমন কোন একটা পেজ যে লেআউটকে ব্যবহার করে নাই, তার জন্য দরকার নেই, যে লেআউটকে ব্যবহার করবে তার অবশ্যই এই সেকশনটা থাকতে হবে। তো আপনি আমাকে একটু বলেন, আমাদের প্রতিটা পেজে কি স্ক্রিপ্ট থাকবে? কোনো পেজে থাকবে, কোনো পেজে থাকবে না, তাই না? সেজন্য বাট সে লেআউটকে ইউজ করবে, এই জন্য আমরা এটাকে কি করে দিচ্ছি, ফলস করে দিচ্ছি, সিম্পল। ঠিক তেমনি আমাদের স্টাইল সেকশনে এরকম, আমরা জানি আমাদের অ্যাপ্লিকেশন রিলেটেড যতগুলো স্টাইল আসবে সব স্টাইল আমরা কোথায় দেবো, টাইটেলের নিচে, হেডের উপরে। আর আমাদের নিজেদের বানানো যে স্টাইলগুলো সেগুলো আমরা কি করব, তার নিচে দিব, এবং সেটার জন্য আমরা একটা সেকশন দিয়ে দিলাম
লাইক অ্যাজ স্ক্রিপ্টস। এতটুকু আমরা বুঝছি কিনা? এখানে এটুকুতে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। স্যার পুরো ব্যাপারটা না কানেক্ট করতে পারি না। কোন জায়গায় কানেক্ট করতে পারেন? লেআউটের অংশ নাকি এর আগের অংশ? স্যার সার্চ করলে তো আমাদের ভ্যালু আসতেছে। আমি তো এখনো ভ্যালুর জায়গায় যাই নাই। মানে স্যার ওই যে এডিট যেগুলো নিলেন হ্যাঁ। এগুলো কেন কীভাবে নিচ্ছেন বুঝতে পারছি না। তো সেটা তো আমাকে ওখানে বলার কথা। লেআউটের অংশে আপনি কেন বললেন? আমি তো এখনো দেখাই না যে আমি কী করে ডেটা আনলাম বা কীভাবে ইয়ে করলো। ওকে, আমি আবার যাচ্ছি। প্রশ্ন করতে হবে। যতটুকু বুঝালাম এতটুকু কে কে বুঝেন নাই? বুঝেন নাই? আপনি বুঝেন নাই? ঠিক আছে, আমি এক কাজ করি, আমি পুরোটাই বানাতে থাকি আবার। আরেকবার বুঝে দিলে হবে নাকি একদম বানাইতে হবে বসে বসে? আরেকবার বুঝে দিলে হবে? ওকে, ঠিক আছে, আমি একদম প্রথম থেকে এক এক করে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। আপনারা একটু মাথায় রাখবেন, হ্যাঁ, মাথায় রাখলে বুঝতে পারবেন। আমি একদম প্রথমে যাই। স্টুডেন্টের মধ্যে আমাদের আগে তো ক্রিয়েটেড, এগুলো তো আমাদের আগে ছিল। আমি আজকে কি করলাম, সার্চের জন্য একটা গেট অ্যাকশন বানালাম। কেমন একটা গেট, আর কিছু না, একটা গেট বানালাম। তো এই গেট বানানোর পর সে কি করলো একটু আমরা দেখি। সে জাস্ট একটু যাই, স্টুডেন্ট সার্চ, এই যে এতটুকু, একটা টেক্সট বক্স নিলাম, একটা সার্চ বক্স নিলাম, গেটের কাজ আমার শেষ। এবার এসে আমি পোস্টে হচ্ছে এটা যে কেউ যদি কোনো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করে তখন ওই রেজিস্ট্রেশন নাম্বারের সাথে মিল আছে এরকম যত স্টুডেন্ট আছে সকল স্টুডেন্টের লিস্ট আমাকে দিয়ে দেবে। এটুকু আমরা বুঝছি কিনা? আচ্ছা, তো আমরা ধরুন পোস্ট করে দিলাম, পোস্ট করলে আমার এখানে আসতেছে, সেই মেথডকে কল দিচ্ছি, মেথড অনুযায়ী আমার ডেটা এখানে চলে আসতেছে। এরপর আমি কি করলাম, এই টোটাল লিস্টটা আমি ভিউকে পাস করে দিচ্ছি। এখন আপনি যদি বলেন যে সার্চের ভিতরে রিপোজিটরিতে আমি কি করে লিস্ট বানালাম, সেটা আমার আজকের অংশ না, সেটা অনেক আগের জিনিস। কিন্তু আমরা তো এতটুকু তো আমরা অ্যালাইন আছি। এরপর আসি, যেহেতু আমি ভিউতে পাঠাই দিলাম, যে এতদিন আমরা ভিউতে কিছু পাঠাই নাই, আজকে ভিউতে পাঠাই দিলাম, এটা একটা নতুন কনসেপ্ট। মানে হচ্ছে আমি যেই জিনিস ভিউতে পাঠাবো, ভিউকে সেটা রিসিভ করতে হবে। সো ভিউ যেহেতু রিসিভ করবে, ভিউ রিসিভ করবে কি দিয়ে? রিসিভ করবে হচ্ছে @model দিয়ে। এবং আপনি যেটা পাঠাচ্ছেন সেটাই তাকে রিসিভ করতে হবে। ধরেন আপনি এখান থেকে লিস্ট তুলে দেন, এই কথাটা আপনি এখান থেকে ধরেন তুলে দেন, তুলে দিলে দেখবেন এখানে সেই রোড দিয়ে বসে আছে, কারণ মিলে নেই। ওকে, তো আবার আমরা আগে জায়গায় যাই। তার মানে আমি এখানে বসে কি করলাম, এটাকে রিসিভ করলাম। আচ্ছা, লেআউট আমরা পরে যাচ্ছি, রিসিভ করলাম, ফর্মের অংশটা আমরা প্রথমে দেখে ফেলছি। আচ্ছা, এবার আমি এখানে বসে ইফ কন্ডিশন চেক করতেছি, ইফ আমার কোনো স্টুডেন্টের যে লিস্টে আমি আনলাম এটা কি আছে কিনা। কারণ আমরা তো জানি গেটের সময়তে জায়গায় আসে, গেটের সময় তো তখন এটা ফাঁকা থাকে, তাই না? দেখেন আমি যদি ডিবাগ করি তাও আপনারা দেখতে পাবেন। এই যে আমি গেট করলাম না, এখন গেটের বেলায় কি, তখন এটা নাল। তো গেটের বেলায় যেহেতু নাল, তখন কি আর আমার টেবিলটা দেখানো দরকার আছে? দরকার নাই, আমি ছেড়ে দিলাম, এই যে খালি। পোস্টের বেলায় আবার আমরা ধরলাম, এখন দেখেন আমার 19টা স্টুডেন্ট আছে। আচ্ছা, এবার আমি এখানে বসে প্রত্যেকটা স্টুডেন্টের উপর কি চালাচ্ছি? লুপ চালাচ্ছি। আচ্ছা, এক এক করে আমরা লুপ চালাচ্ছি। এখন আসিফের কথা হচ্ছে এই যে বাটন নিলাম, এই করলাম, সেই করলাম, এটা কেন? বাটন আমি নিলাম তো এডিট করার একটা সুযোগ তাকে দিলাম, একটা বাটন দিলাম যেন ওই বাটনের থ্রুতে সে এডিট করতে পারে। ধরেন আমি বাটনটা তুলে দিলাম, তাহলে কি হবে? ছেড়ে দিই, সে কি করবে? নিচে মনে আরেকটা বাটন আছে, আবার দিই। দেখেন কোনো বাটন কি আমি পাচ্ছি না, অ্যাকশনের নিচে কোনো বাটন না। এখন আমি এডিট করব, কি দিয়ে আপনি এডিট করতে দিবেন ইউজারকে? তাই না, ইউজারকে কি দিয়ে এডিট করতে দিবেন? এই জন্য আমি কি করলাম, একটা বাটন নিলাম, যার কারণে ওই বাটনে ক্লিক করলে ইউজার একটা পেজ পায়, এডিট পেজ, যেখানে আমি এখনো যাই নাই। আমি তো এখন এডিট নিয়ে আপনাদেরকে বুঝাই নাই। মানে ওই লাইনটা আসছে তো, কিন্তু আপনি তো ওইখানে যান নাই, কিন্তু এই লাইনটাই আসছে, এই জন্য ইয়ে করতে পারেন যে এটা কাজ কি। রাইট, তখন যদি এটা বলতেন তাহলে বুঝতে পারতাম। ওকে, সো আমরা অ্যাকশনে যে বাটনটা নিলাম এটা তো বুঝতে পারছেন। হ্যাঁ, বাটনটা যে আমি নিলাম, বাটনটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমি আবার ক্লিক করি, বাটনের উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমি এখানে ক্লিক করে একটা এডিট পেজে যেতে পারি। এটা তো দেখেই বোঝা যায় আমি এডিট মোডে যাব, তাই না? এবার আমরা কানেক্ট করতে পারলাম কিনা? ফাইন। এবার আমি আসি, এখানে আরো কিছু জিনিস কোড আছে, সেগুলোকে আমরা একটু দেখি। এখানে আমরা নতুন করে দেখতে পাচ্ছি যে লেআউট নামে একটা বিষয় আছে। এটা কি জিনিস?
আমরা নতুন করে আজকে দেখলাম। তো সেটা কি করে নিতে হয়, কোন জায়গা থেকে নিতে হয়, কেন নিতে হয়, সেগুলো আমি বুঝিয়ে বললাম। এবার লেআউটের মধ্যে কিছু জিনিস আছে, যেমন নতুন একটা লেআউট আপনাদেরকে আমি দেখাই যে আসলে একটা লেআউট নিলে কি পাওয়া যায়। তো ধরেন আমি শেয়ারের ভিতরে ক্লিক করি, অ্যাড এমবিসি লেআউট পেজ, এটার নাম দিলাম হচ্ছে লেআউট পেজ 2, এমনি বোঝার জন্য নাম দিলাম, ওকে দিই। দেখেন সে কি দিচ্ছে, জাস্ট যে অংশটুকু আপনাদেরকে প্রথমে বুঝালাম যে ওগুলো ছাড়া এটুকু সে দেয়, এতটুকু মিল পাচ্ছেন কিনা। এবার আমার যদি স্টাইলগুলো থাকে আমি কোথায় অ্যাড করব, এখানে অ্যাড করব, তাই না, টাইটেলের নিচে। আর আমার যদি স্ক্রিপ্টগুলো থাকে আমি কি করব, বডির উপরে এখানে অ্যাড করব। এবার আমার ওই পেজ স্পেসিফিক যেগুলো সেগুলো আমি কোথায় অ্যাড করব, সেটার জন্য আমরা সেকশন বানাবো। কীরকম সেকশন, @ দিলাম রেন্ডার সেকশন। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনি যদি নাম দেন স্ক্রিপ্টস তাহলে বুঝতে সুবিধা যে এই জায়গায় আমার ওই পেজের স্ক্রিপ্টগুলো এই জায়গায় লোড হবে, এবং সেটা রিকোয়ার্ড ফলস আমি করে দিলাম। ঠিক তেমনি আপনি এখানে আরেকটা সেকশন তৈরি করবেন, স্টাইলস, অর্থাৎ পার্টিকুলার ওই ছোট ছোট পেজগুলো, ওই পেজের কোনো স্টাইল থাকলে সেটা এখানে এসে রেন্ডার হবে। এখন আমরা ক্লিয়ার কিনা, তাহলে এইটুকুর সাথে আপনি এইটুকু মিলান, কোনো পার্থক্য আছে কিনা দেখেন, কোনো পার্থক্য নেই। এখানে বুটস্ট্র্যাপের আমি লিঙ্ক দিছি, সেটা তো আমরা পরে আসবো, বুঝতে পারছি। এগুলো হচ্ছে আমার লেআউট রিলেটেড, আর পেজ স্পেসিফিক যদি হয় সেটা আমার এখানে এসে লোড হবে। এখন আমরা ক্লিয়ার, আমরা কি বুঝছি এবার? গুড। আচ্ছা, এবার আমরা যাই, যে লেআউটটা নিলাম এটা ফেলে দিই। তাহলে আমাদের সার্চ পেজ আর কোনো কাজ আছে আপাতত? স্যার এখানে অন্য পেজ বলতে আপনি ওইগুলোর মিন করছেন যেগুলো এডিট করার জন্য যে পেজগুলো আসবে? হ্যাঁ, ক্রিয়েট হতে পারে, এডিট হতে পারে, যত, অর্থাৎ টোটাল অ্যাপ্লিকেশনে এবার যতই পেজ হোক, সব এইখানে সব এই রেন্ডার বডির ভিতরে এসে লোড হবে সবগুলো। তাহলে সার্চ পেজে আমাদের কোনো কাজ নাই, শুধু এডিট বাটনে ক্লিক করলে একটা পেজে যাবে, সেটা আমরা জানি। তো এবার আমরা সেখানে যাই। এই যে এডিট বাটনটা, এই বাটনে ক্লিক করলে আপনারা একটু দেখেন নিচে একটা লিঙ্ক দেখাচ্ছে, student/edit, যে লিঙ্কটা আমরা বানাই আসছি ওই লিঙ্কটা সেখানে শো করে। তো এই বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি একটা পেজে আমাদেরকে নিয়ে গেল, এবং যার যার জিনিস জায়গা মতো এখানে বসাবে, যেখানে নতুন করে ড্রপ ডাউন আসছে কোথা থেকে আমরা জানি না, তাই তো আমরা সেই জিনিসটা বোঝার চেষ্টা করি। সো যেহেতু আপনারা একটু ইউআরএল যদি দেখেন, পিছনে যারা আছেন, ইউআরএল দেখতে পাচ্ছেন আপনারা, student/edit/2, তার মানে এডিট নামে আমার একটা কি থাকবে, অ্যাকশন থাকবে, এবং সেই অ্যাকশনের প্যারামিটার হিসেবে কি নেবে, ইন্টিজার টাইপের বা ডাবল টাইপের কিছু বা লং টাইপের কিছু একটা সে নেবে, এটা আমরা বুঝতে পারতেছি। সো আমরা কন্ট্রোলারে যাই, স্টুডেন্ট কন্ট্রোলারে দেখেন এডিট নামে একটা অ্যাকশন বানানো আছে, এবং সে কি রিসিভ করছে, ইন্টিজার টাইপের একটা ভ্যালু সে রিসিভ করছে। আচ্ছা, তো আমি কি করলাম, আমি ম্যানেজারকে বললাম, ম্যানেজার তুমি আইডিটা নাও, এই স্টুডেন্টটা তুমি আমাকে দাও, সে আমাকে দিয়ে দিল। ওকে, তো এখানে কি আসছে এগুলো আমরা ভুলে যাই। ধরেন আমি স্টুডেন্টটাই ওর কাছে পাঠাবো, জাস্ট আর কিছু না, স্টুডেন্ট ওর কাছে পাঠাবো। এরর দিচ্ছে কেন, এটা আমি পরে ঠিক করে দিচ্ছি। ওকে, এবার আমি একটু বুঝাই, লাইন বাই লাইন বোঝার চেষ্টা করেন। গেট রিকোয়েস্ট এখানে আসছে, ইউজার আইডি পাঠালো, আমি গেট বাই আইডিকে কল করলাম, সে কি করলো, ওই যে আপনাদের কুইরি টুইরি করে সে এই আইডির এগেনস্টে স্টুডেন্টটা আমাকে দিয়ে দিল। এখানে আমি কি পাচ্ছি, একটা স্টুডেন্ট অবজেক্ট আমি এখানে পাচ্ছি। আচ্ছা, সে কি করলো, ভিউতে স্টুডেন্টটা পাঠাই দিল। কয়টা পাঠালো স্টুডেন্ট? একটা। তাহলে এই এডিট যে পেজটা, সেই পেজ তার মডেলের রিসিভের সিস্টেমটা কেমন হবে, লিস্ট নাকি সিঙ্গেল? সিঙ্গেল। তো আমরা এডিট পেজে যদি যাই, আমরা দেখতে পাচ্ছি ও আসলে সিঙ্গেল একটা স্টুডেন্ট রিসিভ করছে, এবং অ্যাজ ইউজুয়াল এগুলো তো আমাদের আগের মতোই। আর এই যে ভিউ ব্যাক ডট টাইটেল, এটা আমি দিই না, এটা আপনি নতুন একটা পেজ নিলে অটোমেটিক সেটা বসায় দেয়, থাকলেও কোনো সমস্যা নেই, না থাকলেও কোনো প্রবলেম নেই। আচ্ছা, এটুকুর সাথে তো আমরা আগে থেকে পরিচিত, মেসেজ দেখানো আর কিছু না, এটার সাথে পরিচিত। ওমা, এটা কি আসছে নতুন করে, তাই না? এটা নতুন করে কি আসছে আমরা একটু দেখি। সো এই যে ইউজিং HTML.begin ফর্ম, এটা মানে হচ্ছে, মানে যারা বলে যে
তারা এটা জানে না, তার মানে তারা গত দিনের যেই আপনাদেরকে ডকুমেন্টেশনটা দেওয়া হয়েছিল সেটা আপনারা দেখেন নাই। দেখলে আপনারা এখন ঘাবড়ে যেতেন না। এটা স্যার একটা ফর্ম সে আসলে ফর্ম তৈরি করে, সে ফর্ম তৈরি করে। তো এটা হচ্ছে HTML হেল্পার বিগিং ফর্ম। বিগিং ফর্ম মানে হচ্ছে ফর্ম তৈরি করার জন্য। কেমন আমরা যেই সার্চে আপনি দেখেন, সার্চে যে জিনিসটা বানালাম, এই যে জিনিসটা বানালাম না, এটাই মূলত এ তৈরি করে দেয়। এখন তাহলে আমরা এটার পরিবর্তে ওইটা কেন ইউজ করবো? এটাই না একটু সহজ মনে হচ্ছে। কিন্তু আপনি যদি বলেন আমি এই যে পোস্ট, এটাকে আমি অন্য কোনো জায়গায় পোস্ট করাবো, তখন আপনি কি করে পোস্ট করাতেন? নিজের হাতে ইউআরএল লিখে তো পোস্ট করাতেন। যদি সেখানে বানান ভুল হতো, কাজ করবে না। বাট আপনি চাইলেই এখানে সেটা করতে পারেন। দেখেন, প্রথমে যদি আমি নিই, সে চাচ্ছে কন্ট্রোলার, আমি বলতেছি স্টুডেন্ট কন্ট্রোলার। স্টুডেন্ট কন্ট্রোলারে ধরেন আমি ক্রিয়েটে পোস্ট করাবো, পারছি না। তার মানে এটা এডিট থেকে আসলেও আপনি যদি মনে করেন যে না আমি এটাকে ক্রিয়েটে পোস্ট করাবো, আপনি এভাবে পোস্ট করাতে পারেন। বাই ডিফল্ট সে কোথায় পোস্ট করাবে? এডিটে পোস্ট করাবে। নরমালি আমি যদি কোনো ইউআরএল না লিখে দিই মেথডে, এই ফর্মের মেথডে যদি কোনো ইউআরএল বলে না দিই, তাহলে সে কোথায় পোস্ট করায়? যেখান থেকে আসছে সেখানে তো পোস্ট করায়। ঠিক তেমনি এখানে যদি আপনি বাই ডিফল্ট যদি তাকে কোনো কিছু না দেন, তাহলে সে এডিট থেকে আসছে, এডিটের কোনো পোস্ট মেথড যদি থাকে ওটাতে সে পোস্ট করবে। আর যদি আপনি মনে করেন যে না আমি ওটাতে না, আমি আলাদা কোনো এক জায়গায় পোস্ট করাবো, তাহলে আপনি এভাবে লিখে দিতে পারেন। এটা আপনার জন্য আরও বেশি সুবিধা। সাধারণত এটা আমাদের কখনো লাগে না, বাট সুযোগ আছে, আপনি চাইলে সেটা করতে পারেন। অনেকের এরকম দরকার হতে পারে যে আমি ইউজার কাছ থেকে এক জায়গা থেকে ডেটা নিয়ে আসছি, বাট এখন আমি পোস্ট করবো আসলে আরেক জায়গায়, আমি কি করে করাবো? হইতেই পারে, চাইতেই পারেন। এটা হচ্ছে সেই জায়গাটা, সেটা আসলে আমাদের দরকার নাই। আর ইউজিং আমরা কেন ইউজ করলাম? ইউজ করলাম হচ্ছে এই জন্যে, আপনি দেখেন এটা একটা মেথড, তাই না? HTML বিগিং ফর্ম এটা একটা মেথড। এই বিগিং ফর্ম যদি আপনি নেন, তাহলে আপনাকে আরেকটা মেথড কল করতে হবে, সেটা হচ্ছে HTML.inForm। ইনফর্মকে আপনাকে কল করতে হবে, না হলে এই ফর্মটা কি হবে না, ঠিকমতো ক্লোজ হবে না। তো ওই হ্যাসেলে আমরা না গিয়ে আমরা ইউজিংটা ইউজ করি। ইউজ করার কারণে সুবিধা হচ্ছে কি, এই যে সে এই ফর্মের একটা অবজেক্ট বানাচ্ছে, এই লাইন আসার সাথে সাথে সেই অবজেক্টটাকে কি করে দিচ্ছে? ডিস্ট্রয় করে দিচ্ছে, ক্লোজ করে দিচ্ছে। এটা ইউজিংয়ের সিস্টেমে, এটা আপনাদের জেনে আসার কথা। কেন বললাম জেনে আসার কথা? কারণ আপনারা উইন্ডোজ ফর্মের ম্যাক্সিমাম কাজ কিন্তু ইউজিং দিয়েই করা হতো আগে। আপনারা যদি একটু অনলাইনে ঘাটাঘাটি করে থাকেন, তাহলে দেখবেন যখনই ডেটাবেজের কানেকশন ওপেন করে বা ক্লোজ করে, আমরা তো ওপেন একবার দিই, ক্লোজ আর একবার দিই, তাই না? অনেক জায়গায় দেখবেন কেউ ওপেন ক্লোজ লিখে না, ওপেনটাই ইউজিংয়ের ভিতরে দেয়, ক্লোজ আর লিখে না। কারণ এই লাইন যখন এক্সিকিউট হয়ে যাবে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। যদি আপনারা দেখে আসেন তাহলে আপনাদের জন্য সুবিধা হতো আর কি। ইউজিংয়ের কাজ হচ্ছে এটা, আপনি এখানে যে অবজেক্ট বানান নাই কেন, সেই অবজেক্টটা এখানে এসে কি হয়ে যাবে? ডিস্ট্রয় হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। ক্লিয়ার আমরা? আচ্ছা, তার মানে এই যে বিগিং ফর্ম আমরা নিলাম, এটার অর্থ হচ্ছে এটা যে সে আমাদের হয়ে একটা ফর্ম ট্যাগ তৈরি করবে এবং তার টাইপ দিবে হচ্ছে পোস্ট এবং ইউআরএল দিয়ে দিবে কি? এডিট। এতটুকু আমরা বুঝছি কিনা? আচ্ছা, এখানে HTML হিডেন ফরটা কেন লাগবে সেটা আমি পরে ব্যাখ্যা করছি। তারপরে চলে আসি, এখানে দেখেন নর্মালি আমি একটা টেবিল নিচ্ছি, ওই যে গত দিনের যে কোডটুকু, ওই কোডটুকুকে একটু রিফ্যাক্টরিং করলাম। গতদিন এখানে কি ছিল? শুধু এটা ছিল, শুধু এটা ছিল, তাই না? আজকে আমরা এটা না করে আজকে আমরা কি করলাম? আজকে আমরা HTML হেল্পার ইউজ করলাম এবং লেভেল ফর ইউজ করলাম। লেভেল ফর কেন ইউজ করলাম? লেভেল ফর ইউজ করলে আমরা এক্সপ্রেশন পাস করতে পারি। এটা তো একটা এক্সপ্রেশন, তাই না? আপনাদের সাথে অ্যাডভান্স হিসেবে আলোচনা হয়েছে। এই সি মানে হচ্ছে মডেল। কোন মডেল? যাকে আমি উপরে হ্যাঁ ছোট মডেল, যাকে আমি উপরে কি করলাম? চিনাই দিলাম, হ্যাঁ ইনক্লুড করলাম এই ফর্মের সাথে, এই পেজের সাথে যাকে ইনক্লুড করলাম, এই সি দিয়ে আসলে তাকে ইন্ডিকেট করা হয়। আপনি এখানে সি এর জায়গায় এক্স দিতে পারেন, ABC, আপনার নিজের নাম অথবা যাকে বেশি ঘৃণা করেন তার নাম দিতে পারেন, যেভাবে আপনার ইচ্ছে, কোনো সমস্যা নাই। ওকে, সো এটা দিলে সুবিধা হচ্ছে কি, দেখেন আমি আমার প্রপার্টিগুলোকে কি করতে পারছি? অ্যাক্সেস করতে পারছি। আর যদি আমি এটা ইউজ না করতাম, আমি কি প্রপার্টি অ্যাক্সেস করতে পারতাম না। এটার আরও অনেক সুবিধা আছে, একটু পরে আস্তে আস্তে ব্যাখ্যা করছি। আমাকে জাস্ট এটা মনে করে দিবেন যে এটার সুবিধা কি, এটা মনে করে দিবেন, মনে থাকবে। শুধু লেভেল ইউজ করলে অসুবিধা কি?
শুধু লেভেল জি স্যার কোনো অসুবিধা না, আপনি যে এক্সপ্রেশন পাস করতে পারবেন না, আপনাকে এটার ভিতরে লিখতে হবে। শুধু মানে ওই সার্ভারের নেমটা প্রপার্টি নেম হ্যাঁ সেটা সামনে আসতেছে, এই যে সেটা সামনে আসতেছে, এমনিতেই আনসার পাবেন, সমস্যা নাই। এক এক করে দিই। ঠিক আছে স্যার স্যার এই যে এটা এক্সপ্রেশন যেটা বলছেন স্যার, এটা তো একটা মেথডও নাকি? হ্যাঁ এটা তো একটা মেথড, এই যে এটা তো একটা মেথড, লেভেল 4 একটা মেথড। হ্যাঁ, এটা সে method। সে এক্সপ্রেশন রিসিভ করে, আচ্ছা এবং কি এক্সপ্রেশন রিসিভ করলে সেটা মডেল রিসিভ করে, সে মডেলের একটা প্রপার্টি এখানে অ্যাক্সেস করে। বুঝতে যাচ্ছে? সি মানে কি? মডেল। মডেল মানে সব কিছু মানে স্যার এটা তো অবজেক্ট এটা একটা, হ্যাঁ বলতে পারেন সেরকম। কারণ সব কিছুই তোর ভিতরে আছে। হ্যাঁ ডেটা তো আর নাই, এই মুহূর্তে আর ডেটা নাই। না এই মতন এটা আপনি বলতে পারেন সিরিয়াস আসলে অবজেক্টটাকে ইন্ডিকেট করে। আপনি মডেলকে Reference। ইন্ডিকেট করা বলেন, অবজেক্টকে ইন্ডিকেট করা বলেন, এন্টিটিকে ইন্ডিকেট করা বলেন, সবই তো একই কথা। বাবা, আব্বা, পাপা সবই তো একই। কোশ্চেন আছে? ওকে, এরপর দেখেন আমাদের আগে ছিল ইনপুট টাইপ টেক্সট, তাই না? ওই যে সার্চের মধ্যে যদি আমরা দেখি, এই যে ইনপুট টাইপ টেক্সট, সো এখানে আমরা দিলাম টেক্সট বক্স ফর নেম। তাতে কি সুবিধা হচ্ছে, এখানে গতদিন আমরা দেখলাম বানান ভুলের কারণে ডেটা যায় নাই, আজকেও তো একই রকম ঘটনা ঘটতে পারে। যেন সেরকম ভুল না হয় আমরা কি করলাম, এক্সপ্রেশন ইউজ করলাম, যাতে করে আমাদের কোনো কি না হয়, ভুল না হয়। আপনি ভুল কিছু দেন, সেটা কি আর কাজ করবে? সে বলে দিবে এই নামে কোনো প্রপার্টি আমার কাছে নাই। সহজ হিসাব। তার মানে কোনটা সুবিধা? ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং আপনার নতুন করে যদি আপনার মডেলে কোনো একটা প্রপার্টি অ্যাড হয়, আপনি ধরেন জানেন না, কিন্তু আপনি এখানে ডট দিলেই তো আপনি পেয়ে যাচ্ছেন, ও আচ্ছা নতুন প্রপার্টিটা অ্যাড হলো, তাই না? খুশির সংবাদ। খুশির সংবাদ। এরপর এই ভ্যালিডেশন মেসেজ কি, এটা নিয়ে পরে আলোচনা করছি। তাহলে কি কি জিনিস নিয়ে পরে আলোচনা করব বললাম? সুবিধা একটা হচ্ছে হিডেন ফর, আর একটা হচ্ছে ভ্যালিডেশন মেসেজ ফর, এটা নিয়ে পরে আলোচনা করব। ওকে, আচ্ছা, আর হচ্ছে সুবিধা, এই তিনটা। এবার আসি অ্যাড্রেসের বেলাও একই জিনিস, নতুন আর কিছু নাই। রেজিস্ট্রেশন নাম্বার, আপনার যে কোশ্চেনটা সেটা অলরেডি আমরা জেনে গেছি। আর টেক্সট বক্স ফর একই জিনিস। এখানে আমি কেন দেখালাম, কখনো কখনো আমাদের এরকম হতে পারে যে আমার ইয়ের মধ্যে হয়তো বা থাকে না, আমার মডেলে হয়তো বা থাকে না, কিন্তু পেজে আমাদেরকে দেখাই দিতে হয়, তখন আমরা চাইলে এটা ইউজ করতে পারি। অর্থাৎ এই পেজে জাস্ট, শুধু এই পেজের জন্য, কিন্তু এটার সাথে আমার মডেলের কোনো সম্পর্ক নাই। এই পেজ আমি বানালাম, দেখালাম, জাভাস্ক্রিপ্ট দিয়ে কিছু করলাম, তখন আমরা এটা ইউজ করতে পারি। ওকে, কারণ আমরা এটা ইউজ করতে গেলে তো আমার মডেলেই থাকতে হবে। আর এটা হচ্ছে কি, মডেলের সাথে কোনো বাধ্যবাধকতা নাই, থাকলে কাজ করবে, না থাকলে আমি আমার মতো কাজ করতে পারবো। আমরা কি ক্লিয়ার বিষয়গুলো? এরকম আরো কিছু HTML হেল্পার আছে, যেমন প্রতিটা কন্ট্রোলের জন্য রেডিও বাটন ফর আছে, চেক বক্স ফর আছে, তারপর হচ্ছে আর কি থাকে, একটা পেজের কথা বলেন না, কি শুধু বাটন আপনি পাবেন না। এডিট আছে, এডিট না, এডিটর ফরটা হচ্ছে সে নিজ থেকে বুঝে নেয় আপনার ওই প্রপার্টির টাইপ অনুযায়ী, সে নিজ থেকে বুঝে নেয় সে এখন কোন কন্ট্রোলটা তৈরি করবে। যেমন আপনার প্রপার্টি যদি হয় স্ট্রিং, সে টেক্সট বক্স বানাবে। আপনার প্রপার্টি যদি হয় বুলিয়ান, তখন সে ডিসিশন নিয়ে যেটাকে ভালো মনে করে সেটা দেয়। কখনো দেখবেন যে টিক বক্স, হ্যাঁ, কখনো দেখবেন যে চেক বক্স দিবে, কখনো দেখবেন যে রেডিও বাটন দিবে। তো এডিটর পর রিয়েলি আসলে কোনো মানে এক্স্যাক্ট কোনো কিছু সে বুঝে না, আপনার প্রপার্টির টাইপের উপর বেস করে সে নিজ থেকে তৈরি করে। সো সেটা আমাদের আসলে দরকার নেই, যেহেতু আমরা নিজেরা জানি এই রেজিস্ট্রেশন নাম্বার এটা একটা স্ট্রিং, এবং এটার জন্য আমরা চেক বক্স বানাবো, আমরা কি বলে টেক্সট বক্স বানাবো, আমরা টেক্সট বক্সই বানাই ফেলবো। বুঝতে পারছি? আচ্ছা, আপনার কি ক্লান্ত লাগছে? না স্যার। আচ্ছা, মনে হয় যেন বুঝতেছেন না। এই পেজে এসে আবার ইয়ে হয়ে গেছে না, ছুটে গেছে? ওকে, কোন জায়গায় ছুটে গেছে বলেন, আবার মিলাই দিই। ওই যে লাস্টে কি জানি তুমি বলছো, এই যে এখানে, আচ্ছা, এটা হচ্ছে HTML হেল্পার। @ সাইন দিয়ে আপনি গতদিনের এটা পড়েন নাই, তাহলে আমরা কেন বলি বলেন তো? সে পড়ে আসলে তো এই প্রবলেমটা হতো না, কিন্তু পড়ে আসবেন। HTML হেল্পার হচ্ছে এই যে আমরা যেভাবে লেভেল নেই না, HTML এর লেভেল নেই না, এই যে লেভেল, এই লেভেলের কাজটাই আসলে MVC-তে এইভাবে করা যায় আরও স্ট্রংলি ওয়েতে। এটা হচ্ছে স্ট্রংলি টাইপ ওয়েতে, অর্থাৎ আপনি যদি এখানে ফর লিখতেন না, লেভেল ফরের ভিতরে আপনি কোনো একটা প্রপার্টির নাম লিখতেন, তো সেই নামের মধ্যে বানান ভুল হতে পারে, ভুল হলে তো সে কাজ করবে না। আর যদি আপনি এভাবেই দেন, তাহলে সেখানে ভুল হওয়ার আর কোনো পসিবিলিটি নাই। এটা হচ্ছে সুবিধা। তো এরকম HTML হেল্পার অনেকগুলো আছে, 12-13টার মতো আছে, আপনারা দেখলে বুঝতে পারেন। আচ্ছা,
আর একই রকম তো আর তো কিছু নাই এখানে। হ্যাঁ, ছুটে গেলে বলবেন। এখন কি আপনি ক্লিয়ার হলেন? আচ্ছা, এবার আসি, আমরা এ পর্যন্ত দেখলাম তাই না, রেজিস্ট্রেশন নাম্বার পর্যন্ত দেখলাম। লাস্টে আমরা দেখতে পাচ্ছি একটা যে সাব ডিস্ট্রিক্ট আইডি, এবং এখানে একটা জিনিস আসছে যে ড্রপ ডাউন লিস্ট ফর, তার মানে এখানে একটা ড্রপ ডাউন বানাতে হবে আমাদেরকে। সো আমি এটাকে কমেন্ট উঠাই দিই, এটা যেভাবে সেভাবে থাকুক, আমি আপনাদেরকে এটা বুঝিয়ে দেবো ভালো করে। আমরা জানি এখানে আমাদেরকে কি বানাতে হবে, ড্রপ ডাউন বানাতে হবে। সো ড্রপ ডাউন বানাতে হলে আমাদের কি লাগে, সিলেক্ট লাগে, তারপর ভিতরে অপশন, সিলেক্টের ভিতরে অনেকগুলো অপশন লাগে তাই না, অপশন এ, অপশন বি, এবং অপশনের ভিতরে আমরা কি দিই, ভ্যালু দিই। অপশনের ভ্যালু থাকে আর অপশনের টেক্সট থাকে, যে এ বি কিংবা সি, এভাবেই তো আমরা দিই তাই না, এতটুকু। তো এই যে ড্রপ ডাউনটা, এই ড্রপ ডাউনটা আমরা হয় এখানে বসে বানাতে পারি, অথবা আমরা সার্ভার সাইড থেকে বানাই ওর কাছে পাস করে দিতে পারি। এখন এখানে বসে বানালে অসুবিধা কি, এখানে বসে বানালে অসুবিধা হচ্ছে যতগুলো পেজ আছে, যতগুলো পেজ আমার এই ড্রপ ডাউনটা লাগবে। কার ড্রপ ডাউন এটা বলেন তো? এটা সাব ডিস্ট্রিক্টের, সাব ডিস্ট্রিক্টের ড্রপ ডাউন, সাব ডিস্ট্রিক্টের ড্রপ ডাউন। আমার টোটাল অ্যাপ্লিকেশনে যত জায়গায় সাব ডিস্ট্রিক্ট, ধরেন যে 100 জায়গায় সাব ডিস্ট্রিক্ট আমার ইউজ করতে হচ্ছে, ড্রপ ডাউনটা 100 জায়গায় ব্যবহার করতে হচ্ছে, তাহলে 100 জায়গায় আমাকে কোডটা বারবার লিখতে হচ্ছে। এটা ভালো হবে নাকি আমরা সার্ভার থেকে যদি একবার বানিয়ে দিতে পারি একটু কষ্ট করে, তাহলে 100 জায়গায় কেন 500 জায়গায় ইউজ করলে আমাদের প্রবলেম নাই? কোনটা ভালো? সার্ভার থেকে। আমি কিন্তু বলি না, আপনারা বলছেন। সো আসি আমরা তাহলে সার্ভারে যাব। তাহলে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ড্রপ ডাউন বানানো, ওকে? এর আগ পর্যন্ত কি আমরা বুঝছি সবটুকু? ঠিক আছে, আমরা তাহলে এবার ড্রপ ডাউন বানাই আসি। সো আমরা এখানে কি আছে না আছে সব ভুলে যাই, আমি এদিকে এখনো তাকাচ্ছি না, সব ভুলে যান আপনারা। আমার উদ্দেশ্য হচ্ছে এখন কি বানানো, ড্রপ ডাউন বানানো। সো ড্রপ ডাউন বানানোর জন্য আমার প্রথম শর্ত কি, ড্রপ ডাউন বানানোর জন্য প্রথম শর্ত হচ্ছে আমার কালেকশন লাগবে, লিস্ট লাগবে। আমি যার জন্য ড্রপ ডাউন বানাবো তার ডেটাগুলো তেমন লাগবে। আচ্ছা, তো সাব ডিস্ট্রিক্টের আমার এখানে রিপোজিটরি বানানো নাই, সাব ডিস্ট্রিক্টের এখানে ম্যানেজার বানানো নাই, যার কারণে আমি এখানে বসে ডেটাবেসকে কল দিয়ে সাব ডিস্ট্রিক্টের লিস্ট আমি তুলে আনতে পারছি না। এই জন্যে আমি এখানে কি করলাম, নিজে যেমন ধরেন আপনি কি করতেন, ওই যে সাব ডিস্ট্রিক্ট ম্যানেজার ডট গেট অল কল করতেন না, ঠিক তেমনি আমি এখানে এরকম একটা মেথড লিখে রাখলাম, গেট সাব ডিস্ট্রিক্টস। মনে করেন এই ডেটাটা আপনার সার্ভার থেকে আসছে, ডেটাবেস থেকে আসছে, এটাই তো ডেটাবেস তো আপনাকে এটাই দিত নাকি অন্য কিছু দিত? এটাই তো দিত, যে অনেকগুলো সাব ডিস্ট্রিক্টের লিস্ট, এটাই তো সব আপনাকে দিত। তাহলে এখানে তো নতুন করে আর কিছু নাই। আচ্ছা, পেয়ে গেলাম। তাহলে আমাদের প্রথম শর্ত কি হলো, ফুলফিল হলো। এবার আমরা আসি সিলেক্ট, যে কথাটা আমি আপনাদেরকে বললাম, এই যে সিলেক্টের কথা বললাম, এই সিলেক্ট মানে হচ্ছে সিলেক্ট লিস্ট। কি এটা? সিলেক্ট লিস্ট। সিলেক্ট লিস্ট আইটেম, এটা হচ্ছে ড্রপ ডাউন বানানোর জন্য এমভিসিতে সিলেক্ট লিস্ট আইটেমের লিস্ট। এই যে সিলেক্ট লিস্ট আইটেম বলছি, এগুলো হচ্ছে এক একটা অপশন, এক একটা কি অপশন। আর যখন আমি বললাম লিস্ট অফ সিলেক্ট লিস্ট আইটেম, তার মানে এটা বসবে কার ভিতরে, সিলেক্টের ভিতরে। তার মানে সিলেক্ট নামে আমার একটা বক্স আছে, এই বক্সের ভিতরে আমার অনেকগুলো কি বসবে, অপশন বসবে, যেটা আমরা এই যে এখানে বানালাম। সো এবার আমি এটার সাথে আপনাদের সার্ভারের সাথে মিলাই দিচ্ছি। আমার সেই বক্সটা হচ্ছে লিস্ট, বক্সটা কি লিস্ট, আর অপশনগুলো কি সিলেক্ট লিস্ট আইটেম। তার মানে সিলেক্ট লিস্ট আইটেমের একটা লিস্ট যদি আমি বানাই দিতে পারি, তাহলে সেটা কি করবে, সে সিলেক্ট এবং অপশন বানাই ফেলবে। ক্লিয়ার আমরা এতটুকু? আচ্ছা, তো আমরা একটা মেথড বানাবো, যে মেথডের কাজ হবে আমাকে সাব ডিস্ট্রিক্টে কি বানাই দেওয়া, ড্রপ ডাউন বানাই দেওয়া। লিস্টের জন্য আমরা উপরে একটা বানালাম, এই যে গেট সাব ডিস্ট্রিক্ট। এই মেথডের কাজ হচ্ছে, আপনি দেখেন মেথডের রিটার্ন টাইপ কি, লিস্ট অফ সিলেক্ট লিস্ট আইটেম, তার মানে ও একটা ড্রপ ডাউন দিবে, ইটস এ ড্রপ ডাউন। কেমন? স্যার এটা লেখা মানে হচ্ছে যে ড্রপ ডাউন দিবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা মানে হচ্ছে একটা ড্রপ ডাউন দিবে সে। আচ্ছা, ড্রপ ডাউনের যে মেকানিজম, অর্থাৎ অপশন এবং সিলেক্ট, ওইটাই সে আমাকে দিবে। অর্থাৎ এই যে সিলেক্ট লিস্ট আইটেম দেখতে পাচ্ছেন, তার লিস্ট দিবে। আচ্ছা, এবার আমরা মেথডটার ভিতরে একটু ঢুকি। মেথডের ভিতরে ঢুকে আমরা প্রথমে আমার লিস্ট আমি নিয়ে আসছি, গেট সাব ডিস্ট্রিক্টস। আপনি ধরেন ওই যে সাব ডিস্ট্রিক্টের ম্যানেজারকে কল করলেন, যে সাব ডিস্ট্রিক্ট ম্যানেজার তুমি আমাকে সাব ডিস্ট্রিক্টের লিস্টগুলো দাও, সে আপনাকে এখানে লিস্টগুলো দিবে।
যেটা আমরা এই যে উপরে একটা মেথডকে লিখে এখানে ইনস্ট্যান্ট বানাই ফেলছি, আমরা অ্যানোনিমাস দিয়ে এখানে ইনস্ট্যান্ট বানাই ফেললাম। সেখানে এখন আমার কি আছে বলেন তো, আমাদের 26 দিকের লিস্ট আছে। প্রথম শর্ত আমার ফিল আপ। দ্বিতীয় শর্ত হচ্ছে আমার একটা বক্স বানাতে হবে, যার ভিতরে আমি কি রাখবো, অপশনগুলো রাখবো। সো আমি একটা বক্স বানাচ্ছি, খেয়াল করে দেখেন। সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট লিস্ট আইটেমস ইকুয়াল টু নিউ লিস্ট অফ সিলেক্ট লিস্ট আইটেম। তার মানে কি, আমি অনেকগুলো সিলেক্ট লিস্ট রাখার জন্য একটা বক্স বানালাম না, একটা অবজেক্ট বানালাম। অবজেক্ট হচ্ছে সি শার্পের ভাষায়, আর বক্স হচ্ছে ধরেন আমাদের বুঝার ভাষা। যে আমি অনেকগুলো রাখার জন্য একটা কি তৈরি করলাম, একটা পাত্র তৈরি করলাম, একটা বক্স তৈরি করলাম। এটা হচ্ছে আমার সেই বক্স। এই লাইনটা আমরা ভুলে যাই, এই লাইনে পরে আসি, কেমন পরে আসতেছি। এবার আমি কি করবো, একটা একটা করে অপশন বানাবো, একটা একটা করে কি বানাবো, অপশন বানাবো। সো অপশন এই এমবিসির ভাষায় কি, সিলেক্ট লিস্ট আইটেম, সিলেক্ট লিস্ট আইটেম। তো আমার যে ডেটা লিস্ট ছিল, অর্থাৎ সাব ডিস্ট্রিক্টের যে লিস্ট ছিল, ডেটা লিস্ট নাম দিলে মনে হয় আপনারা একটু ইয়ে হয়ে যান, আমি নাম চেঞ্জ করে দিচ্ছি, সাব ডিস্ট্রিক্ট লিস্ট। এবারে তো ঠিক আছে, আমার যে সাব ডিস্ট্রিক্ট লিস্ট ছিল সব, যদি একটাও যদি সাব ডিস্ট্রিক্ট থাকে, আমি প্রত্যেকটা সাব ডিস্ট্রিক্টের ভিতরে কি চালাবো, এখন লুপ চালাবো। অর্থাৎ এই লিস্টের উপর লুপ চালিয়ে একটা একটা করে আমি সাব ডিস্ট্রিক্ট বের করব। কেন বের করব, সিলেক্ট লিস্ট আইটেম বানাবো। হ্যাঁ, আপনাদের মনে আছে আমরা উইন্ডোজ ফর্মে যখন ড্রপডাউন বানাতাম তখন কি করতাম, একটা সোর্স চিনাই দিতাম না, এবং ডেটা মেম্বার একটা চিনাই দিতাম, ভ্যালু মেম্বার একটা চিনাই দিতাম না। দুটো জিনিস আমরা পাচ্ছি, একটা ডেটা মেম্বার, একটা না সরি, একটা হচ্ছে ডিসপ্লে মেম্বার, একটা ডিসপ্লে মেম্বার, একটা হচ্ছে ভ্যালু মেম্বার। ডিসপ্লে মেম্বার হচ্ছে যেটা আমি ইউজারকে শো করাতে চাই, দ্যাট মিন্স টেক্সট। আর ভ্যালু মেম্বার মানে হচ্ছে যেটা আমার হিডেনে থাকবে, হ্যাঁ, যেটা আমার হিডেনের ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে কি, ভ্যালু। সো আপনারা দেখেন এর ভিতরে আমি সিলেক্ট লিস্ট আইটেম মানে অপশন, অপশনের একটা অবজেক্ট বানালাম। এই অবজেক্ট ডট টেক্সট দিলে আমি কি পাচ্ছি, এই অপশন ডট টেক্সটের ভিতরে আমি এখন কি পাস করব, ডিসপ্লে মেম্বার হিসেবে আপনি যেটা চিনাতে চান। তো আমি ডিসপ্লে মেম্বার হিসেবে নেম চিনা দিতে চাই, অথবা আমি যদি মনে করি না আরও 4-5টা জিনিসকে একসাথে করে আমি দেখাবো, আমি এখানে চাইলে সেটা করতে পারি। যেমন ধরেন এটার সাথে আমি কিছু একটা দিলাম টেস্ট, কোনো প্রবলেম আছে, সমস্যা নাই, প্রত্যেকটা আইটেমের সাথে টেস্ট এখন যোগ হয়ে ওখানে দেখাবে। সো আমি আপনাদেরকে এখানে একটা গ্রাফ আছে, একটু আপনাদেরকে দেখাই। যেমন কোনটাকে একটু আমি বলছি, কোন কালারটা নেই, সব কালার ব্যবহার করে ফেলছি, ওকে ফাইন, ব্ল্যাকই নিলাম, গুড। এটা হচ্ছে আমার এক একটা সাব ডিস্ট্রিক্ট, এক একটা সাব ডিস্ট্রিক্ট, এই পুরো অংশটুকু হচ্ছে এক একটা সাব ডিস্ট্রিক্ট, আর এগুলো হচ্ছে ওই সাব ডিস্ট্রিক্টের এক একটা প্রপার্টি, এক একটা কি প্রপার্টি। এটা হচ্ছে তার আইডি, এটা হচ্ছে তার নেম, এটা হতে পারে তার কোড, এটা হতে পারে তার অ্যাড্রেস, অনেক কিছু। একটু আগে যেটা দেখালাম যে আপনি চাইলে একাধিক জিনিসকে একসাথে করে আপনি কি বানাতে পারেন, টেক্সট বানাতে পারেন, যেটাই মাত্র আমি দেখালাম। আর আপনি যদি মনে করেন যে না একাধিক না, আমি শুধু নেমকেই টেক্সট হিসেবে চিনাবো, তাহলে আপনি চিনাই দেন, কোনো অসুবিধা নেই। বাট আইডির বেলায় কি আপনি পারবেন একাধিকরে জোর করে আইডি দিতে? পারবেন না, আইডির বেলায় একটাই ইউনিক। সো আপনি খেয়াল করে দেখেন, আমি কি বলে সাব ডিস্ট্রিক্টের সেই অবজেক্ট থেকে ডেটা নিয়ে আমি একটা কি বানালাম, অপশন। কি বানালাম, অপশন, মানে সিলেক্ট লিস্ট আইটেম বানালাম। কি কি দিয়ে, আইডি এবং নেম দিয়ে। দেখেন এটা কোডের সাথে মিলে কিনা, এই যে তার আইডি দিয়ে আমি এবং আইডি এবং নেম দিয়ে কি বানালাম, একটা অবজেক্ট। এই যে একটা অবজেক্ট বানালাম না, একটা অবজেক্ট যখন আমার বানানো শেষ, মানে একটা অপশন আমি মাত্র বানালাম, একটা অপশন। একটা অপশন যখন আমার বানানো হয়ে গেল, ইটস এ পুরোটা কি, এটা একটা অপশন না? দেখতে পাচ্ছি পিছন থেকে, এই যে খেয়াল করেন, এই যে এটা একটু মাউসের ইয়েটা বড় হলে ভালো হতো, একটু ওই যে কি কালার থাকে না পিছন থেকে, মাউস যে আমি নাড়াচ্ছি বোঝা যায় না আসলে। এই যে এদিকে খেয়াল করেন, এই যে জিনিসটা, এটা কি, এটা পুরোটা তো আমার একটা অপশন, এটা পুরোটা অপশন না? অপশন। অপশন যখন আমার বানানো শেষ, আমি অপশনকে কি করে দিচ্ছি, কোন এক জায়গায় পাস করে দিচ্ছি। কোথায় পাস করে দিচ্ছি, অপশনগুলো রাখার যে একটা অবজেক্ট আমি বানালাম শুরুতে, যে বক্সটা বানালাম লিস্ট, সেই লিস্টের ভিতরে আমি এক এক করে অ্যাড করে দিচ্ছি। আমরা এবার বুঝতে পারছি কিনা?
যদি এর পরের লাইনটা আপনারা দেখেন, দেখবেন যে আমি লিস্টের ভিতরে আসলে অ্যাড করে দিচ্ছি। কোন লিস্ট? এই যে ফাঁকা অবজেক্ট আমি বানাইছিলাম। ওকে, তার মানে এরকম আমার যতগুলো সাব ডিস্ট্রিক্ট থাকবে সে লুপ করে সকল সাব ডিস্ট্রিক্ট থেকে ভ্যালুগুলো নিয়ে একটা আইটেম অপশন তৈরি করে সে কি করে দিবে, সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট লিস্ট আইটেমের ভিতরে পুশ করতে থাকবে। যখন সব কিছু শেষ তখন আমার কি হবে, যদি আমরা এটা দেখি, এই যে এরকম টোটালি আমার একটা কি তৈরি হয়ে যাবে, পুরাটা একটা সিলেক্ট লিস্ট আইটেমের একটা লিস্ট তৈরি হবে। তার মানে অপশন আমার তৈরি হয়ে যাবে কিসের জন্য? সিলেক্টের জন্য। হ্যাঁ, যদি আমি HTML এর সাথে মিলাই দিই, এই পুরোটা জিনিস আমার কি হয়ে গেল, তৈরি হয়ে গেল। তো যেহেতু তৈরি হয়ে গেল পুরো জিনিসটা, তাহলে আমি এটা কি করে দিতে পারি, এখন রিটার্ন করে দিতে পারি। ওকে, সো সিম্পল, আমি রিটার্ন করে দিলাম। তার মানে আমাদের এখন কি বানানো শেষ, সাব ডিস্ট্রিক্টের ড্রপডাউন বানানো শেষ। কিন্তু এই সাব ডিস্ট্রিক্টের ড্রপডাউনটা ভিউর কাছে পাঠাতে হবে না? ভিউর কাছে পাঠাতে হবে, শো করতে হবে, কারণ আমরা এখনো ভিউতে কি লিখি নাই, ড্রপডাউনের এখনো কিছু আমরা লিখি নাই, পাঠাতে হবে। ওর কাছে পাঠানোর সিস্টেম কি, আমার ডেটা যাচ্ছে কোন জায়গা থেকে, এখান থেকে তো যাচ্ছে এডিট, এখান থেকে তো ফার্স্ট টাইম ডেটা যাচ্ছে, এখানে আমাকে কি পাঠাতে হবে, ড্রপডাউনটা এখান থেকে পাঠিয়ে দিতে হবে। সো এই যে স্টুডেন্ট, এই স্টুডেন্টের ভিতরে এটা থাকুক এভাবে, পরে ঠিক করছি। সো আমরা দিই স্টুডেন্ট ডট কোন প্রপার্টির ভিতরে, আমরা দুইভাবে পাঠাতে পারি, হয় ভিউ ব্যাক দিয়ে পাঠাবো অথবা মডেল দিয়ে পাঠাবো। আমরা গতদিন শুনেছিলাম যে কন্ট্রোলার থেকে ভিউতে ডেটা পাস করার জন্য আমাদের কয়টা ওয়ে আছে, আমরা ভিউ ব্যাক দিয়ে এখন পাস করে দিতে পারি অথবা কি দিয়ে পাস করব, মডেল দিয়ে। সো ভিউ ব্যাক দিয়ে আমরা পাস করি হচ্ছে কোনগুলো, যেগুলো আমার একটু কম ইম্পর্টেন্ট, মানে খুবই কম ইম্পর্টেন্ট, যেগুলো যেমন মেসেজ ছিল ওটা আমার কেউ দেখলো আমার কোনো প্রবলেম নাই, বাট এটা কিন্তু আমার ডেটা। সো এই ডেটাটুকু আমি ভিউ ব্যাক দিয়ে আসলে পাস করাটা ঠিক হবে না, কি দিয়ে পাস করতে হবে, এছাড়া আমাদের আর কোনো উপায় নাই। মডেল দিয়ে পাস করতে হলে কীভাবে পাস করবো, কোনো না কোনো প্রপার্টি তো লাগবে, প্রপার্টি ছাড়া আমি কী করে পাঠাবো। এখন আমার কি সেরকম কোনো প্রপার্টি বানানো আছে, বানানো নাই। যেহেতু প্রপার্টি বানানো নাই, সো আমি একটা প্রপার্টি বানাই। কি নামে প্রপার্টি হলে আপনাদের জন্য সুবিধা হয় বলেন, কি নাম হলে আমরা বুঝবো এটা ড্রপডাউন? শুধু ড্রপডাউন লিখতে হবে না, সাব ডিস্ট্রিক্ট ড্রপডাউন লিখতে হবে, তো আমরা লিখি সাব ডিস্ট্রিক্ট ড্রপডাউন ইকুয়াল টু গেট সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট লিস্ট আইটেম, যেটা আমি বানালাম। এখন এই প্রপার্টিটা আমাকে বানায় আসতে হবে, তাই না? এখন ব্যাপার হচ্ছে এই যে সাব ডিস্ট্রিক্ট ড্রপডাউন এই কথাটা যে আমি লিখলাম, এটা আসলে আমার মন মতো আমি লিখলাম, মানে আমি এভাবে চিনবো বলে আমি লিখলাম, কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলি প্রোগ্রামিংয়ের ভাষায় ড্রপডাউনের একটা নাম আছে, সেটা হচ্ছে লুকআপ। কি বলা হয়, লুকআপ। তার মানে সাব ডিস্ট্রিক্ট লুকআপ। ওকে, সো উপরে যেভাবে আছে আমরা ওখানে কপি করে নিয়ে আসি, সাব ডিস্ট্রিক্ট লুকআপ এই নামে আমরা একটা প্রপার্টি বানাই ফেলবো। এই যে প্রপার্টি আমাদের হয়ে গেল। প্রপার্টি টাইপ কি, লিস্ট অফ সিলেক্ট লিস্ট আইটেম। কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই, কন্ট্রোলারে যাই দিয়ে দিলাম। ওকে, এবার পাস করে দিলাম, এখন ওখানে তো প্রিন্ট করাইতে হবে, বুঝে নাই? বুঝতেছি না, ওনারা বুঝে নাই সেটা বলছি। এতক্ষণ তো আমরা সার্ভার সাইডে কাজ করতেছি, সার্ভার সাইডে কাজ করে মডেলে পাঠিয়ে দিলাম, কিন্তু ভিউতে ড্রপডাউনটা দিতে হবে না। ভিউতে তো আমরা এখনো ড্রপডাউন বানাই নাই, তো আসি ভিউতে ড্রপডাউনটা বানাবো। খুব ইজি, যেহেতু আমরা কষ্ট এখানে করে ফেলছি একবার, আমাদের ভিউতে আর কোনো কষ্ট নাই। কি করব, সিম্পল, আপনি লিখবেন হচ্ছে HTML ডট ড্রপডাউন লিস্ট ফর কি হিসাবে, কি KEY, কি হিসাবে কাকে চিনাবো, নো, কি হিসাবে সাব ডিস্ট্রিক্টের আইডি চিনাবো, সাব ডিস্ট্রিক্টের আইডি কমা দিয়ে ভ্যালু হিসেবে এখন কাকে চিনাবো, ভ্যালু বলতে আমার টোটাল অবজেক্ট, সে যে বানাবে ওটা তো আমাকে দিতে হবে, সেটা কাকে দিব, ওই যে ড্রপডাউনের জন্য যেটা আমরা বানালাম সেটা দিব। তো ওটা তো এখন আমি কার কাছে আছে সেটা বলুন তো, মডেলের কাছে। আমি মডেলটাকে কি এখন আর সি দিয়ে ধরতে পারি না, যেহেতু আমার এখানে কমা পড়ে গেছে। সি একবার প্রিন্ট করে ফেললে তো আমি করার সি পাই না, তাহলে আমি কি দিয়ে পাবো, বড় হাতের মডেল দিয়ে পাবো। কি দিয়ে, কেন ভুলে গেলেন বলেন, কারণ সার্চে বড় হাতের মডেল ছিল, এই যে, তাই না? ওকে, সো মডেল ডট সাব ডিস্ট্রিক্ট লুকআপ চিনাই দিলাম, ব্যাস। এখন সে কি করে ফেলবে, নিচ থেকে ড্রপডাউন বানাই ফেলবে। সো আমরা অনেক কাজ করছি, বিল্ড করি, আগে দেখে আসি কিনা, আসলে আমি আবার একটু মিলাই দেবো। সো এখানে যাই,
পেজটা রিলোড দিই, এই যে ড্রপ ডাউন আমার এখানে তৈরি হয়ে গেল। ওকে, এবং খেয়াল করে দেখেন এখানে আরেকটা মজার বিষয় ঘটে আছে, সেটা হচ্ছে মাইজদি হচ্ছে একদম লাস্টে। শুরুতে ছিল কদমতলি, মাইজদি ছিল একদম লাস্টে, কিন্তু মাইজদি সিলেক্টেড হয়ে আছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই যে স্টুডেন্টটা, এই স্টুডেন্টের সাব ডিস্ট্রিক্ট আসলে মাইজদি, যার কারণে সে, আপনি তো এডিট মোডে আসছেন, এডিট মোডে আমরা কি আশা করি, আমার যা ছিল তাই তো আমি দেখবো। এই জন্য এখন এই জায়গায় যদি এভাবে থাকতো, কদম তুলে আসতো, তাহলে কি এডিট মোডের আর বিষয়টা রইলো? ওটা তো ক্রিয়েট মোডে এভাবে থাকবে, এডিট মোডে তো এভাবে থাকবে না। এই জন্য এমবিসি নিচ থেকে বুঝতে পারে আমরা এডিট মোডে গেছি, যার কারণে যে ভ্যালুটা ছিল সাব ডিস্ট্রিক্ট আইডির যে ভ্যালুটা, ওই ভ্যালু অটোমেটিক এখানে কি হয়ে যায়, সিলেক্ট হয়ে যায়। বুঝতে পারছি আমরা? এবার আমি আপনাদেরকে একটু ইন্সপেক্ট করে দেখাই যে আমরা এতক্ষণ যা বক বক করলাম আসলে সে সেটা বানানো কিনা। দেখেন তো সেটা বানানো কিনা। এই যে এখানে খেয়াল করেন, এই যে এখানে অপশন বানালো সে বসে বসে, সে সিলেক্ট বানালো বসে বসে, পাশাপাশি আরো কিছু জিনিস আমাদের জন্য বেশ ভালো ভালো কিছু জিনিস অ্যাড করে দিছে। এটা কি আমাদের জন্য ভালো হয়েছে না? এই যে লাইনগুলো আমরা সিলেক্ট এবং অপশন বানাতে পারতাম HTML এ বসে বসে, এই জিনিসগুলোতে একটু একটু জটিল। এই জিনিসগুলোকে আমরা বসে বসে HTML এ বানাতে পারতাম প্রতিবার, কপি করা ছাড়া কোনো উপায় ছিল? এখানে দেখেন কত কিছু সে বানাই দিয়েছে, যে ডাটা ভ্যাল রিকোয়ার্ড, দ্য সাব ডিস্ট্রিক্ট ফিল্ড ইজ রিকোয়ার্ড, আইডি অমুক তুমুক, এই যে ভ্যালু মেম্বার কি, অনেক কিছু আছে, ট্রুমো, অনেক কিছু। এগুলা কি আমাদেরকে ওখানে লিখতে হতো বসে বসে? আর কি আমাদের এই কষ্ট করতে হবে? কোথাও করতে হবে না। পাশাপাশি দেখেন নিচে আবার একটা স্প্যানও সে বানাই দিয়েছে, নিচ থেকে একটা স্প্যান ট্যাগ বানাই দিয়েছে। স্প্যান ট্যাগ কেন বানাইছে সেটা আমরা পরে দেখবো। যতটুকু আমরা বুঝছি, ওকে। সো আমরা এটা পেয়ে গেলাম, আমাদের এটার আর দরকার নেই। এবার ইউজার কি করলো, ভ্যালুটা হলো ধরেন আপডেট করলো, আপডেট করে সেই ইউজার কি করবে, সাবমিট বাটনে ক্লিক করবে না, মানে আপডেট বাটনে ক্লিক করবে। আপডেট বাটনে ক্লিক করলে আমরা চাই কি আপডেট হয়ে যাক, এটা তো আমরা চাই। সো আমরা আসি ক্রিয়েট এডিটের গেট অংশটুকু তো আমরা ক্লিয়ার বুঝতে পারছি। এবার হচ্ছে পোস্টের অংশটুকু, ইউজার তার মতো করে আপডেট করলো, ধরেন ইউজার এটা ফেলে দিল, বাড়ি ঠিকানা চেঞ্জ হলো, সে ফেলে দিল, মুছে দিল। এখন সে কি করলো, আপডেট বাটনে প্রেস করবে। প্রেস করলে কি হবে, আমরা একটু সার্ভার যাই, এটা হচ্ছে এডিটের কি পোস্ট। আচ্ছা, আরেকটা বিষয় এখানে বলে ফেলি, যেটা বলা হয় নাই, আপনারা ড্রপডাউনগুলোতে দেখবেন যে এখানে সিলেক্ট নামে একটা কথা থাকে, সিলেক্ট, তাই না? সিলেক্ট নামে একটা কথা থাকে না ড্রপডাউনে? আমাদের এখানে কিন্তু আমরা বানাই নাই, তাই না? সো এটা বানানোর খুব সুন্দর উপায় আছে। আপনি আপনার যেই ড্রপডাউন যেটা, এই ড্রপডাউনের এখানে কমা দিয়ে সেটা বলে দিতে পারেন। এটা সকালের ব্যাচে দেখায়নি। এখানে আপনি কমা দিয়ে কি করে দিতে পারেন, সিলেক্ট কথাটা বলে দিতে পারেন। বলে দিলে ওখানে এটা কি হয়ে যাবে, বাই ডিফল্ট ওখানে থেকে যাবে। এই একটা উপায় আছে। আরেকটা উপায় হচ্ছে আমরা চাইলে, আচ্ছা এটা এখানে থাকুক, রিলোড দিই, এই যে চলে আসছে না সিলেক্ট। আচ্ছা, এবার এটা এখান থেকে ফেলে দিই। এই যে সিলেক্ট কথাটা, এটাও আপনি প্রতিটা ড্রপডাউনে কেন লিখবেন, কমা দিয়ে এটাও আপনি প্রতিটা ড্রপডাউনে কেন লিখবেন? ডাটাবেসে লিখে এসে দেবে না না, ডাটাবেসে কেন, সরি ইয়াতে সার্ভার সাইডে। লিখে সার্ভার সাইডে আমরা একবার লিখে একটা মেথড লিখে ফেলবো, যে মেথডের কাজ হবে এটা বানাই দেবো, এবং পুরো অ্যাপ্লিকেশনে যত হাজার হাজার আমার ড্রপডাউন হোক সে ওখান থেকে নিয়ে দেবে। সেটাও আমি আপনাদের জন্য বানাই রাখছি। দেখেন গেট ডিফল্ট সিলেক্ট লিস্ট আইটেম নামে একটা বানালাম, যার কাজ হচ্ছে এরকম ফাঁকা একটা জিনিস তৈরি করে দেওয়া। এবং এটাকে আমরা কি করব, যেখানে আমরা ড্রপডাউনের লিস্টটা বানাচ্ছি সেখানে শুরুতে কি করে দিব, অ্যাড করে দিব। অ্যাড করে দিলাম। এখন আমরা বিল্ড করে রিলোড দিই, দেখেন সিলেক্ট কথাটা চলে আসছে, আমাদের কাজ হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এডিটের পোস্টের কাজ, তাই না? সো এডিটের পোস্টে আমরা আসি, এটাই তো আমাদের এডিটের পোস্ট। সো এখানে আমরা রিসিভ করব কি, এডিট ভিএম, কারণ আমার এডিটের মডেল কি, স্টুডেন্ট। স্টুডেন্ট না, তো আমি স্টুডেন্ট রিসিভ করব, স্টুডেন্ট রিসিভ করলাম। আর এখানে কি আছে আমি জানি না, এগুলো ফেলে দিই। আমরা স্টুডেন্টের লুকআপের ভিতরে লুকআপটা দিয়ে দিলাম। কেন দিলাম আমি আপনাদেরকে বলি। কোনো কারণে আপডেট হলো না,
আপনি ইউজারকে আবার ইউজারের যে ডেটা ইউজার মাত্র দিল সেই ডেটাগুলো সহকারে ইউজারকে পাঠিয়ে দিতে হবে না? কোনো কারণে ধরেন আপনার সার্ভারে একটা প্রবলেম হলো, আপডেট হয়নি, আপনি কি ইউজারকে অন্য পেজে পাঠাবেন নাকি এখানে পাঠিয়ে দেবেন একটা মেসেজ সহকারে? এখানে পাঠাবেন একটা মেসেজ সহকারে, এবং আগে ডেটা দিয়ে নাকি ইউজার মাত্র যেগুলো দিল সেগুলো দিয়ে? এইমাত্র যেগুলো হ্যাঁ সেগুলো দিয়ে। তো সেগুলো দিয়ে দিতে হলে আমার ড্রপ ডাউনটা তো পাস করতে হবে। এই জন্য আমরা শুরুতে কি করলাম, ড্রপ ডাউনটা আগে তাকে দিয়ে দিলাম যাতে করে ড্রপ ডাউনে ভ্যালুগুলো থাকে, এবং ইউজার যেটা সিলেক্ট করলো সেটা তো আমার মডেলের ভিতরে আছেই, সেটা সহকারে যেন ইউজার দেখতে পায়। বুঝতে পারছি? আমরা এখানে যেটা করলাম, যদি আপডেট হয়ে যায় আমরা সার্চে পাঠিয়ে দিচ্ছি, আর যদি আপডেট না হয় তাহলে যে পেজে আসছে ওই পেজে আমরা কি করে দিচ্ছি, রিডাইরেক্ট করে দিচ্ছি, যেখান থেকে আসছে ওখানে রিডাইরেক্ট করে দিচ্ছি। আপনারা আমাকে একটু বলেন এখানে কি নতুন কোনো কিছু আছে? মডেল স্টেট ইজ রিডাইরেক্ট অ্যাকশন। ওকে, বুঝাচ্ছি। রিডাইরেক্ট টু অ্যাকশন, রিডাইরেক্ট টু অ্যাকশন মানে হচ্ছে এই আমি যে অ্যাকশনে বসে আছি এই অ্যাকশন থেকে যদি আমি অন্য অ্যাকশনে পাঠিয়ে দিতে চাই, অর্থাৎ আমি যখন এডিটে, আমি চাচ্ছি কি যদি আমার আপডেট হয়ে যায় তাহলে সে সার্চে চলে যায়, এই জন্য আমরা এটা ইউজ করলাম রিডাইরেক্ট টু অ্যাকশন। রিডাইরেক্ট টু অ্যাকশন এটা হচ্ছে একটা মেথড, যে মেথডের ভিতরে আপনি একটা অ্যাকশনের নাম বলে দেবেন, বলে দিলে সে ওখানে পাস করে দেবে। ওকে, আর মডেল স্টেট ভ্যালিডেটেড আমি পরে কথা বলতেছি। তো এখানে আর নতুন কিছু আছে নাই। এবার আমরা একটু দেখি যে আদৌ পোস্ট করলে এটা আপডেট হয় কিনা। তো ধরেন তার হাউস এটা ফেলে দিলাম, এখান থেকে এটা ফেলে দিলাম, এবং মেসেজ জায়গায় কদম তৈরিতে নিয়ে যাই, আপডেট করি, আমরা দেখি আসলে আপডেট হয় কিনা। আপডেট কি হয়ে গেল? আচ্ছা, আপনারা একটু আমাকে বলেন তো আপডেট করার প্রধান শর্ত কি? কোন একটা এন্টিটিকে আপডেট করতে হলে আমরা কি লিখতাম, কোয়েরি লিখতাম, আপডেট স্টুডেন্টস সেট নেম ইকুয়াল টু অমুক হোয়ার আইডি। আমি কি আইডি পাঠাইছি? না, তাহলে সে কি করে আপডেট করে ফেলছে? রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে। আমি তো রেজিস্ট্রেশনের মধ্যে আপডেট করি নাই। আপনি আইডি হিডেন ভাবে গেছে স্যার। এক্স্যাক্টলি, আইডি হিডেন হয়ে গেছে। এই যে দেখেন আমি আসলে আইডি দিয়েই কিন্তু আমি করলাম, এই যে হোয়ার আইডি ইকুয়াল টু স্টুডেন্ট আইডি। এখন এই আইডিটা হিডেন ভাবে কোথা থেকে আসে? কারণ আপনি দেখেন আমি আইডিটা এখানে হিডেনে বাইন্ড করে দিচ্ছি, ফর্মের মধ্যে, ফর্মের ভিতরে থাকতে হবে, যে ফর্মের ভিতরে বাইন্ড করে দিচ্ছি। দুইভাবে করা যায়, আপনি এভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন। অর্থাৎ এভাবে লিখলে আসলে আলটিমেটলি সে প্রিন্ট করে এটাই। আমরা তো একটু আগে দেখছি, আমরা যেভাবে বানানো কেন, যেমন যে টেক্সট বক্সগুলো বানালাম, এই টেক্সট বক্সগুলো যদি আপনি ইন্সপেক্ট করে দেখেন, এগুলো কি সব এই যে ইনপুট না, ইনপুট টাইপ ইকুয়াল টু কি টেক্সট, এই যে টাইপ ইকুয়াল টু কি টেক্সট, তারপরে নেম ইকুয়াল টু কি নেম, আইডি ইকুয়াল টু কি নেম, যেগুলো আমরা লিখতাম। পাশাপাশি আরো কিছু জিনিস চলে আসছে, এগুলো কেন আসছে আমরা পরে দেখব। তার মানে আপনি এখানে যাই লিখেন না কেন সেটা প্রিন্ট হবে একদম পিওর HTML, কারণ ব্রাউজার কি আর রেজর হেল্পার বুঝে? এটা তো একটা মেথড, আমরা দেখতে পাচ্ছি এটা একটা মেথড না, তার মানে কি এটা C# যে আমরা অ্যাড্রেস দিয়ে লিখছি, তো ব্রাউজার কি C# কোড বুঝে? বুঝে না। তার মানে তার ভিতরে এমন মেকানিজম আছে যে এই C# কোডটাকে সে HTML তৈরি করে ব্রাউজারকে দিয়ে দেয়। তার মানে ব্রাউজারে আমরা পিওর HTML পাবো সব সময়। সো যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে আমরা এখান থেকে হিডেন ফরের মাধ্যমে আইডিটা পাস করে দিচ্ছি। ওকে, আর আপনি আইডি পাস না করলেও সে কাজ করে, কিভাবে কাজ করে? ইউআরএল থেকে সে কাজ করে, ইউআরএল থেকে। বাট এই ভরসায় আপনি থাকবেন না, আপনি অবশ্যই হিডেনে দিয়ে দিবেন। এরকম যদি আইডি কেন, এরকম আরও যদি অনেক কিছু লাগে যেগুলো আমরা ইউজারকে দেখাতে চাই না বাট হিডেনে রেখে দিতে চাই, সেগুলো আপনি এভাবে হিডেন ফরের মাধ্যমে পাস করে দেবেন। ওকে, সো যেহেতু আপডেট হয়ে গেল, আমরা জানি এখন সেটা কোথায় চলে যাবে, সার্চে চলে যাবে। যে সার্চে চলে আসছে, এখন সার্চে যে চলে আসছে ইউজার কি দেখতে পাচ্ছে ডেটা? দেখতে পায় না, কারণ সার্চের গেটে আমরা কি করি না, সবগুলোকে কল করি না। আমরা যাই সার্চের গেটে, এই যে গেটে যে জিনিসটা ছিল এগুলোকে আমি আবার আগের জায়গায় ফেরত আনি, যাতে করে ওখান থেকে এখানে আসলে ইউজার আপডেটেড ভ্যালুটা দেখতে পায়। আমরা তো এখন দেখতে পাই না আপডেট হলো কি হলো না, দেখতে পাই না। সার্চ, হ্যাঁ সার্চ করলে দেখতে পাবো, বাট ইউজার কেন সার্চ করবে? ইউজারটা আপডেট করে আসছে। তো আমি আবার যাচ্ছি এখানে, নাফিস উদ্দিন, ধরুন উদ্দিনও ফেলে দিলাম, ফেলে দিই, আপডেট বাটনে ক্লিক করলাম। আমরা জানি আপডেট হয়, সো চেক করার আর কিছু নাই। এই যে নাফিস, ডেটা আমরা দেখতে পাচ্ছি। এতটুকু আমরা বুঝে গেলাম। ওকে, তাহলে এতটুকু যদি আমরা বুঝে যাই, মনে করেন যে আপনাদের আজকের ক্লাসের 80% শেষ, আর 20% আছে সেটা আমরা
আপনাদের একটা প্র্যাকটিসের পর আমরা দেখে ফেলবো, কেমন? আমাদের হাতে সময় একটু কম, তো আমরা কি কি করলাম, আমরা সার্চ পর্যন্ত গিয়েছি তাই না, এডিট পর্যন্ত আমরা কমপ্লিট করলাম, আপডেট করে আমরা আবার এই পেজে চলে আসতে পারতেছি। আচ্ছা, সো এবার আমি আপনাদেরকে বলি যে আমার আজকের উদ্দেশ্যের সাথে কতটুকু আমি আগালাম। আমার আজকের উদ্দেশ্য ছিল হচ্ছে একটা HTML ফর্মকে কি করে হেল্পার দিয়ে আমরা তৈরি করতে পারি সেটা, এবং হচ্ছে টেক্সট বক্স বা এই যে বাকি যে জিনিসগুলো বা একটা লিঙ্ক তৈরি করা কি করে করা যায় HTML হেল্পার দিয়ে সেটা করা, সেটাই আমি আপনাদেরকে বুঝালাম। আর গেট এবং পোস্ট আপডেট করা বা নিয়ে আসা এগুলো কিন্তু আপনারা জানেন, ওটা আজকের আমার ইস্যু না। আরেকটা জিনিস আজকে আমরা নতুন শিখলাম, সেটা হচ্ছে কি করে আপনি ড্রপ ডাউন বানাবেন। তাহলে কটা জিনিস শিখলাম, কি করে ড্রপ ডাউন বানাবেন একটা, আর হচ্ছে কি করে ফর্ম তৈরি করতে হয় বিগিন ফর্ম দিয়ে, আর একটা হচ্ছে অর্থাৎ হেল্পার নিয়ে আমরা টুকটাক আলোচনা করছি। আমি কিন্তু এর বাইরে আর কিছু আলোচনা করি। এরপরেও কেন আপনাদের মাথা দিয়ে ধোঁয়া ওঠে আমি আসলে জানি না। কেন ধোঁয়া ওঠে আমি আপনাদেরকে বলি, কারণ আপনাদের একটু কম দেখা গেছে। সকালের ব্যাচের সবার চেহারা দিকে মনে হয়েছিল যেরকম যে তারা আগুনের বল নিয়ে বসে আছে, এবং এই যে দুজন আমাকে মেসেজ করলো যে ভাইয়া মানে শেষের দিকে তো ইচ্ছাই করে না ক্লাসে বসে থাকতে, কারণ এত লম্বা লেকচার ছিল। এটার কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আপনাদেরকে তো ম্যানেজার এবং রিপোজিটরির ওই জিনিসগুলো আমি আপনাদেরকে নিয়ে বানাই নাই, বানানোর কথাও না আমার আজকের ক্লাসে। ওগুলো আমার সকালে বেঁচে ছিল না, বিধায় আমি সেগুলো বানালাম বসে বসে। ওই বানানোর কারণে সেগুলো তারা দেখতে দেখতে তাদের কাছে মানে যারা এটা পড়ে নাই বা যারা কাজগুলো করে আসে না তাদের কাছে এখন নতুন নতুন মনে হচ্ছে, এই জন্য মাথা জ্যাম হয়ে গেছে। কেন ভাই, এগুলো তো আমার আজকের ক্লাসের অংশ না, এগুলো তো আমাদের আগের জিনিস ছিল। আপনারা জানেন কি করে লিস্ট বানাতে হয়, কি করে ডিবি থেকে তুলে এনে ডেটা রিডারের মাধ্যমে বা ডেটা টেবিলের মাধ্যমে লিস্ট বানাতে হয়। এই কাজগুলো যদি আপনারা আগে করে আসতেন তাহলে প্রবলেম ছিল না। এবার আপনারা নিজেরা একটু আমাকে অনেস্টলি বলেন, আমি আজকে নতুন কি বেশি কিছু আলোচনা করলাম? তো আসি, আমার এখানে মোটামুটি শেষ। এবার করতো, হ্যাঁ সেটাই, সব কভার হয়ে যেত, ঠিক সেখানে সব কভার হয়ে যেত। এবং এই যে আপডেট বা ক্রিয়েটেড জিনিসগুলো এগুলো কিন্তু সব কভার হয়ে যেত। যার প্র্যাকটিসে ল্যাগিংস থাকবে তার মাথায় ধোঁয়া উঠবে, এটাই স্বাভাবিক। এবং আমি আবারও ডিক্লেয়ার দিচ্ছি, নেক্সট আমার আরও কয়েকটা ক্লাস আছে আপনাদের সাথে, সবগুলো কিন্তু ধোঁয়া উঠবে মাথা দিয়ে। একদিন সাড়ে টাইম এটুকু এতই টপিকস তো সেই ধোঁয়া যেন না উঠে সেটার জন্য কিন্তু আমরা আপনাদের সাথে মানে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আপনারা যদি আমাদেরকে হেল্প না করেন আমরা আসলে আপনাদেরকে হেল্প করতে পারবো না। কীরকম, যেমন গতদিন আপনাদেরকে আমরা হেল্পারের ডকুমেন্টেশনটা দিয়েছিলাম, আপনারা যদি অ্যাটলিস্ট 2 ঘন্টা যদি একটু পড়ে আসতেন তাহলে বুঝে যেতেন যে এটা আহামরি কিছুই না, আহামরি কিছুই না। 2 ঘন্টা লাগে না, মানে 8-10টা জিনিস একটু চোখ বুলাইলে কিন্তু হয়ে যায়। আজকে আপনাদেরকে আমি আরেকটা ভিডিও দিব, আমার 1 ঘন্টার একটা ভিডিও আছে ইউটিউবে, ওটা দেখে নেবেন। ওখানে 4-5টা ভিডিও আছে, সবগুলো দেখে ফেলবেন আজকে না, এই 1 সপ্তাহের মধ্যে দেখে নিলে আপনাদের সুবিধা হবে কি, পরবর্তী আমি যে ক্লাসগুলো নিব ওগুলো বুঝতে আপনাদের জন্য একেবারে সহজ হবে। আমি আবারও বলি, ভিডিওগুলো অবশ্যই দেখবেন, দেখলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। না হলে ক্লাসে এসে শুধু হাওয়া করবেন, লাভ হবে না। সো এডিটে যাই। এখন আসি আমরা, আপনাদের ব্যাচ থেকে কোশ্চেন কেউ করে না, সকালের ব্যাচ থেকে একজন করেছিল যে আমরা গতদিন আপনাদের মনে আছে কিনা সেভ করার সময় ইফ স্টুডেন্ট ডট নেম নট ইকুয়াল টু নাল, তখন কি আমরা কি করেছিলাম, স্টুডেন্ট এন্ট্রি করেছিলাম। এখন এরকম যদি আমার রিকোয়ার্ড ফিল্ড ধরেন 50টা থাকে, আমি 50টা ইফ লিখে ছাড়া আমার কোনো উপায় আছে? মেথড বানাবো। কিভাবে মেথড বানাবেন? বানালেন মেথড, ওই মেথডের ভিতরে তো 50টা ইফ লিখতে হবে। স্যার ওইটাই করছেন, এটার উপায় নেই তো এছাড়া। আপনার সব রিকোয়ার্ড আপনি কি করবেন? উইন্ডোজ ফর্মের ক্ষেত্রে কি করবেন? উইন্ডোজ ফর্মে কি করতে হয়, সব কিন্তু চেক করতে হবে, ধরে চেক করতে হয়, এছাড়া তো উপায় নাই। এন্ড যদি না হয়, এন্ড যদি না হয়, এন্ড যদি না হয়, এভাবে করতে হয়। তো যাই করেন সে লিখতে তো হচ্ছে, 50টাই তো লিখতে হচ্ছে, উপায় তো নাই। তা আমরা একটু দেখবো আজকে সেই 50টা হোক আর 100টা হোক, এটাকে খুব সহজে কি করে অ্যাচিভ করা যায়। সো আমরা বলবো যে নেম এটা হচ্ছে রিকোয়ার্ড, কেমন? নেম এটা কি রিকোয়ার্ড, একটু সবাই খেয়াল করি। আমরা বলবো নেম এটা হচ্ছে রিকোয়ার্ড এবং রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে রিকোয়ার্ড। ইউজার যদি এটা বলে যে আমি দেব না, ইউজারকে আমরা কি করতে দিব না, আপডেটই করতে দিব না। ওকে, আচ্ছা, এই জিনিসটা অ্যাচিভ করার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে স্টুডেন্ট ক্লাসে। স্টুডেন্ট ক্লাসে যাওয়ার পর আমরা এখানে লিখব নেমের উপরে রিকোয়ার্ড লিখে দিলাম। এই রিকোয়ার্ড লিখে দিলে নেমটা কি হয়ে যাবে,
রিকোয়ার্ড হয়ে যাবে। আচ্ছা, এরপর আমি যদি বলি যে স্টুডেন্টের নাম কমপক্ষে 3 অক্ষর হতে হবে, সর্বোচ্চ 50 অক্ষর হতে হবে, সেটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি? স্ট্রিং লেন্থ এটা দিয়ে অ্যাচিভ করতে পারি। তারপর রেজিস্ট্রেশন নাম্বার, এটা আমরা বলছি রিকোয়ার্ড। আচ্ছা, একটার বেলায় আমরা একটু দেখি যে আমরা নিজেরা কোনো মেসেজ দিতে পারি কিনা, যে সে যদি কোনো কিছু না দেয় তাকে তো একটা মেসেজ দিতে হবে। সেই মেসেজটা কি আমরা দিলাম? ক্লাস থেকে চলে যাবে মেসেজ ক্লাসে। হ্যাঁ, স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার ইজ রিকোয়ার্ড। ধরেন এর বেলায় আমরা কাস্টম মেসেজ দিয়ে দিলাম, এটা তো রিকোয়ার্ড, বাট এর বেলা আমরা কি কোনো কাস্টম মেসেজ দিয়েছি? দেই নাই। আমরা দিলাম কার বেলায়? এর বেলায়, রেজিস্ট্রেশন নাম্বার বলে। রেজিস্ট্রেশন নাম্বারের বেলায়। যেমন করে আমি এই যে ধরেন নেম, এটা বাই ডিফল্ট এখানে কি আসছিল? নেম চলে আসছে না? আমি যদি বলি এখানে নেম না, এখানে আমি অন্য কিছু দেখাবো, তখন আমরা কি করে দেখাতাম? আমরা দেখাতাম হচ্ছে এখানে কমা দিয়ে এখানে আমি যা লিখবো তাই আসলে এখানে চলে আসবে। কিন্তু আমি যদি বলি এই কথাটাই আমার যত জায়গায় স্টুডেন্টের নেম ব্যবহার হবে সব জায়গায় এই নামটাই চলে যাবে, সেটা কি আমি অ্যাচিভ করতে পারবো? আমি আবার বলি, আমরা হয়তো বুঝি নাই। অর্থাৎ এটা আমি কোন পেজে বসে আছি বলেন তো? এডিট পেজে। এডিট পেজে আমি নিজের হাতে এটা বলে দিলাম। এখন ক্রিয়েট পেজে তো আমার স্টুডেন্টের নেম প্রপার্টিটা আছে, তাই না? ওখানে কি এর নামটা অটোমেটিক চলে যাবে? কখনো যাবে না, কারণ আমি লিখছি কোথায় বসে? HTML এ বসে। তো আমি যদি এখানে এটা লিখে দিই, এটা আমি এই পেজের জন্য এটা আমি পাবো ঠিকই, অন্য পেজের জন্য পাবো না। বাট আমরা যদি এমন কিছু করি যেটা আমার যত জায়গায় এটা ব্যবহার হবে সব জায়গায় অটোমেটিক নামটা চলে যাবে, সেটা কি আমাদের জন্য ভালো না? তো সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা হচ্ছে মডেলে। অর্থাৎ এখানে আপনি বলে দিবেন যে, যেমন নেমের জায়গায় আমি বললাম যে না, এটা আসলে নেম না, এটা হবে স্টুডেন্ট নেম। সাপোজ একটা নামের নাম দিচ্ছি, তো আমরা এখানে লিখবো হচ্ছে ডিসপ্লে, ব্র্যাকেট দিয়ে তার অ্যাট্রিবিউট আছে নেম, নেমের ভিতরে আপনি যদু মধু যা লিখে দিবেন তাই আসলে ওখানে চলে যাবে। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে ডিসপ্লে নেম একসাথে, ডিসপ্লে নেম ইকুয়াল টু আপনি এখানে ব্র্যাকেট আপনি এখানে যা বলে দিবেন তাই ওখানে চলে যাবে। সো একটা হচ্ছে ডিসপ্লে তার ভিতরে ঢুকে নেম প্রপার্টির ভিতরে, আর একটা হচ্ছে ডিসপ্লে নেমের ভিতরে ঢুকে, ওকে, যেভাবে আপনি করতে আপনার মন চায়। সো আমি নেমের জায়গায় এখন দিলাম হচ্ছে ধরেন স্টুডেন্ট নেম ইজ রিকোয়ার্ড। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, ভয়ের কিছু নাই, সকালে ব্যাচে ওইগুলো ইয়ে করা আছে, আপনারা দুটো ভিডিও আপনাদের ইয়েতে আছে, স্টুডেন্ট নেম নেম, এবং এটাকে আমি স্টার্ট দিয়ে দিলাম, মানে হচ্ছে এটা রিকোয়ার্ড। এবং রেজিস্ট্রেশন নাম্বার এটা কি রিকোয়ার্ড না? সো রেজিস্ট্রেশন নাম্বারেরও স্যার রিকোয়ার্ডটা করার পরে লিখছি, তারপর আবার স্টার্ট দেখাও। এটা ডিসপ্লে থাক, এটা তো ইউজার দেখবে না, ইউজার তো এটা দেখবে। স্টার মানে ইউজার যেন বুঝতে পারে এটা রিকোয়ার্ড। ও আচ্ছা আচ্ছা। এটা তো স্ট্রিং, এটা তো আপনার জিনিস। সো খেয়াল করে দেখেন, রেজিস্ট্রেশন নাম্বার এখানে স্পেস নাই, মানে এই যে এখানে স্পেস নাই, এটা কি হিউম্যান রিডেবল হচ্ছে বা ইউজারের পার্সপেক্টিভ থেকে ঠিক হচ্ছে? এখানে দেখেন সাব ডিস্ট্রিক্ট আইডি দেখাচ্ছে, এটা কি কোনো ইউজারকে আমরা এভাবে দেখাবো না। সো ইউজারকে আমি দেখাবো, সুন্দর করে হঠাৎ একটা মেয়ের নাম মনে পড়লো, নাম হচ্ছে মালিহা। কেউ চিনেন মালিহা নামে কাউকে? আমার একটা ম্যাডাম ফ্রেন্ড। আপনার আল্লাহ থাক, অনেক হয়েছে, মানে আর কিছু বলা যাবে না, একটা জিনিস বলতে নিয়েছিলাম। স্যার বলেন স্যার। না না না, বলবো না। স্যার বলেন স্যার, ম্যাডাম কানাডা চলে গেছে। আমাদের বিয়ে হয়ে গেছে। আরে স্যার আপনারা কি কোনোভাবে কষ্ট দিছে? আসিফ, A+B হোল স্কয়ার সূত্র দিয়ে কখনো পাটিগণিত করা যায় না, এটা আপনাকে বুঝতে হবে। যাই হোক, সব জায়গায় কষ্টে আছে তো স্যার। স্যার ওনার মাথায় এখন শুধু ওই একটা জিনিসই ঘুরে। দুঃখ। আচ্ছা, আজকে সো আমরা এই যে জিনিসগুলো বসালাম, এটাকে কি বলা হয় বলুন তো? গতদিন আমি বলেছিলাম যে স্কয়ার ব্র্যাকেট দিয়ে অ্যাট্রিবিউট, গুড, অ্যাট্রিবিউট বলা হয়। বাট এমভিসির ভাষায় এই জায়গায় এটাকে অ্যানোটেশনও বলা হয়। কি বলা হয়? অ্যানোটেশন, মানে ডেটা অ্যানোটেশন। আপনি যদি উপরে যান দেখবেন সিস্টেম ডট কম্পোনেন্ট মডেল ডট ডেটা অ্যানোটেশন, ওকে, এটা হচ্ছে ডেটা অ্যানোটেশন থেকে আসা জিনিস। আচ্ছা, তো আমরা এগুলো লিখে ফেললাম। আমরা এখন জানি যে কে কে রিকোয়ার্ড বলেন তো? নেম হচ্ছে রিকোয়ার্ড, রেজিস্ট্রেশন নাম্বার, এই দুটো হচ্ছে আমার রিকোয়ার্ড। কেমন? আর ইন্টিজার যেগুলো, এগুলো বাই ডিফল্ট রিকোয়ার্ডই থাকে, মানে নাম্বার টাইপের যেগুলো। ওকে, এবার আমরা একটু এডিটে যাই। এডিটে গিয়ে আমাদের এখানে তার কিছু নাই, আমরা অ্যাপ্লিকেশনটা রান করি। এখানে একটা ডিবেগ পয়েন্টটা ধরে রাখি এডিটেড পোস্টে।
সো আমরা আমরা জানি কি নেম হচ্ছে রিকোয়ার্ড, তাই না? নেমটা তুলে দিলাম। নিয়ম অনুযায়ী এখন পোস্ট করতে দেওয়ার কথা না, আমরা পোস্ট করি। আমার কিন্তু পোস্ট হয়ে গেছে, হয়ে গেছে না? পোস্ট হয়ে গেছে। আমি কি আর কোনোভাবে আটকাতে পারবো? পোস্ট যেহেতু হয়ে গেল, পারবো না। সো আমরা স্টপ করি। আমরা উইন্ডোজ ফর্মে কি করেছিলাম, ওই বাটনে চেক করে দেখে একটা লেভেল ছিল, লেভেলের মধ্যে দেখাতাম দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, তাই না? এখানে তো আমাদেরকে সেটা করতে হবে। এখন এখানে তো বাটন ক্লিক নাই, কি আছে? এখানে আরও ভালো জিনিস আছে। আমরা আসি সেই জিনিসটা অ্যাচিভ করার চেষ্টা করি। সেটা করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে, 3টা জিনিস আমাদের লাগবে। নাম্বার 1 jQuery min.js, নাম্বার 2 jQuery validated.js, নাম্বার 3 jQuery validated.unobtrusive.js। এই 3টা জিনিস লাগবে। ভয়ের কিছু নাই, লিখতে হবে না, প্রজেক্টে আছে লিখতে হবে না, আমি বলে দিচ্ছি। যেটা পড়ার দরকার সেটা আমি বলি, যেটা কপি করার দরকার সেটা আমি বলে দিই, এটা কপি করেন। যেমন এই যে আপনাদেরকে ড্রপডাউনের জিনিস বানাই দিলাম, এই যে এটা বানাই দিলাম, এটা আর আপনার জাস্ট শিখেন, এটা কপি করে করে বসাই দেন। এটা আপনার একবারই লাগবে, আর বেশি লাগবে না একটা অ্যাপ্লিকেশনে। সো স্ক্রিপ্টসের ভিতরে যদি আমরা যাই, আমরা দেখতে পাচ্ছি যে jQueryও আমাদের আছে এখানে, jQuery validate এটাও আছে, পাশাপাশি jQuery validated.unobtrusive এটাও আছে। সো কে কার উপর ডিপেন্ডেন্ট? jQuery কার উপর ডিপেন্ডেন্ট না, ওকে? jQuery ইন্ডিভিজুয়াল, স্বয়ংসম্পূর্ণ। কিন্তু jQuery validate যেটা, সে কিন্তু আবার jQuery এর উপর ডিপেন্ডেন্ট। এই জন্য jQuery.validate দেওয়া আছে। তার মানে তার আগে কি লাগবে? jQuery টা লাগবে। আর jQuery validated.unobtrusive সে আবার কার উপর ডিপেন্ডেন্ট? সে ভ্যালিডেটের উপরে ডিপেন্ডেন্ট, আবার ভ্যালিডেট jQuery এর উপর ডিপেন্ডেন্ট। এবং jQuery validated.unobtrusive এটা মাইক্রোসফটের বানানো, নট jQuery, এটা মাইক্রোসফটের বানানো। লাস্টে যেটা বললেন কি করে বলতেছি তো, আমি তো এখনো শেষ করি নাই, বলি। সো 3টা জিনিস আমাদের লাগবে, এবং unobtrusive এটা মাইক্রোসফটের বানানো। সো এটা আসলে কি কাজ করে, আমাদেরকে কি হেল্প করে, সেটা আমরা একটু দেখব। আমরা আমাদের লেআউট পেজটাতে যদি একটু যাই, লেআউট পেজে এই জিনিসগুলোকে আমরা অ্যাড করে নেব। প্রথমে jQuery, তারপর ভ্যালিডেট, তারপরে unobtrusive। আর এটা হচ্ছে বুটস্ট্র্যাপের জন্য, এটা আমাদের আজকে না হলেও চলবে, কোনো সমস্যা নেই। বাট আমাদের এই 3টা সিরিয়ালটা ঠিক রাখতে হবে, ওকে? একটা উপর একটা নিচে দিলে কিন্তু হবে না, সিরিয়াল ঠিক রাখতে হবে। কারণ আমরা জেনে গেছি অলরেডি কার উপর কে ডিপেন্ডেন্ট, তার মানে প্যারেন্টটাকে সমাধান না হলে চাইল্ডে কখনো আসবে না। আচ্ছা, এবার আমরা একটু আবার ওখানে যাই, প্রোগ্রাম রান করি। এবার আমরা এটাকে তুলে দিলাম, দিয়ে আপডেট বাটনে ক্লিক করি। আমাদের কি সাবমিট করতে দিয়েছে? দেয় না। এবং সাথে সাথে একটা মেসেজ দিচ্ছে, দ্য স্টুডেন্ট নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড। এই স্টুডেন্ট নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, এটা কি, এই মেসেজটা কে দিয়েছিল? আমরা দিয়েছিলাম মডেলে। আবার একটা দেখেন, রেজিস্ট্রেশন নাম্বারের বেলায় আমরা কোনো দিই নাই, আমরা নিজেরা কোনো মেসেজ দিই নাই। বাট এর বেলায় দেখেন, স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার ইজ রিকোয়ার্ড। কার বেলা আমরা মেসেজ দিয়েছিলাম একটু দেখে আসি। যে কোনো একজনের বেলা আমরা মেসেজ দিই নাই। স্টুডেন্ট, এই যে স্টুডেন্টের বেলা আমরা মেসেজ দিই নাই, বাট সে খুব সুন্দর মতো স্টুডেন্ট নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড একটা মেসেজ আমাদেরকে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ডিফল্ট মেসেজ। ডিফল্ট মেসেজে কি থাকে? দা আর ফিল্ড ইজ রিকোয়ার্ড। এই ফাঁকে থাকবে হচ্ছে যদি আপনার কোনো ডিসপ্লে নেম থাকে, ডিসপ্লে নেমটা দিয়ে সে দেখাবে, আদারওয়াইজ আপনার প্রপার্টির নাম দিয়ে সে মেসেজটা দেখাবে। আচ্ছা, এরপরে দেখেন নেমের মধ্যে আমরা আরও কিছু জিনিস দিয়েছিলাম। এবার একটু দেখি এগুলো আসলে ফুলফিল হয় কিনা। যখন আমি একটা দিচ্ছি তখনই বলতেছে, মেসেজ কিন্তু চেঞ্জ হয়ে গেল। বলতেছে কি যে তোমার যে স্টুডেন্ট নেম ফিল্ড, এটা হচ্ছে একটা স্ট্রিং এবং এটা মিনিমাম 3 অক্ষর হতে হবে, ম্যাক্সিমাম 50 অক্ষর। যদি আমরা 3 অক্ষর লিখি, মেসেজ কিন্তু চলে গেল। আবার 50-এর বেশি হলে আবার চলে আসবে। 3 অক্ষরের কম, মেসেজ চলে আসছে। পুরা কম, বলতেছে রিকোয়ার্ড। দারুণ না? এই জিনিসটাকে আমরা উইন্ডোজ ফর্মে করতে পারতাম, এরকম পারতাম, খবর হয়ে যেত। ওই যে চেঞ্জ ইভেন্টে, কি ইভেন্টে মেথড করে করে অনেক কষ্ট করতে হতো। এখন আর কিছু করা লাগছে না। আশেপাশে যে কোশ্চেনটা ছিল যে এটা কি করে আসে, এই কাজটা আসলে jQuery করে, অর্থাৎ unobtrusive.js যেটা, ও আসলে এই কাজটা করে। হ্যাঁ, jQuery ফাইল এটা সেই করে। এটা লাইব্রেরি থেকে তো আমরা চিনাই দিচ্ছি, যার কারণে সে এই কাজটা করে। কিভাবে করে আমি আপনাদেরকে দেখাই। এডিটের মধ্যে আমাদের কিছু জিনিস বাকি ছিল। কি জিনিস বাকি ছিল? এই যে এই লাইনটা আমি বলেছি, আমি এখনো বুঝাই না, পরে বুঝাবো। সে দেখেন, যদি আমি এই জায়গাটা তাকে না দিতাম, ধরেন এই জায়গাটা আমি তাকে দিই নাই, পেজটা আমি রিলোড দিই, ধরেন মুছে দিচ্ছি, কাজ করবে, এটা হাইলাইট হবে, কিন্তু ইউজার তো বুঝবে না। ওটা হাইলাইট হবে কিন্তু ইউজার বুঝবে না। ওই মেসেজটা দেখানোর জন্য ভ্যালিডেশন মেসেজ ফর, এটা ইয়ারি জিনিস,
সে নিচ থেকে এটা বসায় নিচ্ছে এবং এটা আসলে একটা স্প্যান ট্যাগ তৈরি করে। কি তৈরি করে? স্প্যান ট্যাগ। এবং দেখেন আমরা যখন এটার মধ্যে রিকোয়ার্ড বলে দিলাম, এটার জন্য কি তৈরি হয়েছে আমি আপনাদেরকে দেখাই। দেখবেন রিকোয়ার্ড তৈরি হয়ে বসে আছে পেজেই। ইনপুটের ভিতরে দেখেন ডাটা ভ্যালিডেশন টু ডাটা ভ্যাল রিকোয়ার্ড দেখতে পাচ্ছেন, এবং ভ্যালিডেশন এই লেন্থ ম্যাক্স কত, পিন কত, সব কিন্তু সে এখানে বলে দিচ্ছে। এই কাজটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারতাম? HTML এ লিখে লিখে অ্যাচিভ করতে পারতাম, তাই না? HTML এ বসে রিকোয়ার্ড কথাটা লিখে দিতে হইতো। এখন কি আর আমাদের এটা লাগছে? মডেল লেখার কারণে সব কিছু কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে। আর এটা যখন রেন্ডার হচ্ছে, অর্থাৎ মডেল থেকে যখন আসে, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যে প্রশ্ন আমার মনে প্রথম দিন আসছিল যেদিন আমি এই জিনিস দেখেছিলাম, আমার মনে প্রশ্ন আসছিল যে আমি তো জানি এটা হচ্ছে ক্লায়েন্ট সাইট, এটা হচ্ছে সার্ভার সাইট, আমার এটা কিন্তু পোস্ট হয় না। খেয়াল করে দেখেন, আমি যখন এই বাটনে ক্লিক করি যে পোস্ট কিন্তু হয় না, পোস্ট হওয়ার আগে সে কী করে ধরতে পারে, এই প্রশ্নটা আমার ভিতরে আসছিল। তখন পরবর্তীতে আমি ঘাঁটতে ঘাঁটতে বুঝতে পারলাম, যখনই আমার গেট হয় তখনই এমবিসি কী করে এই প্রপার্টিটির উপরে যা যা জিনিস ছিল এগুলোকে এই টেক্সট বক্সের সাথে সে বাইন্ড করে দেয়, যেটা আমরা এখন দেখলাম, ওই যে রিকোয়ার্ড, ডেটা ভ্যালিডেশন, এগুলো থাকে। আর এটা যখন থাকবে তখন যেই করে কাজ করতে পারবে। বুঝছি আমরা? বুঝি নাই। তার মানে আপনাদের HTML এ দুর্বলতা আছে। একটা HTML ফিল্ডকে যদি আমি রিকোয়ার্ড করতে চাই, কি করতে হবে? নিজের হাতে বলতে হবে না ফিল্ড এটা রিকোয়ার্ড অ্যাট্রিবিউট, এগুলো তো বসাইতে হবে। আর এগুলো বসানোর পর আমরা যখন কেউ এই সাবমিট বাটনে ক্লিক করলে সেটাকে ধরবো কে দিয়ে? জাভাস্ক্রিপ্ট দিয়ে ধরতে হবে। জাভাস্ক্রিপ্ট দিয়ে ধরতে হবে কোন ফিল্ডটা আমার রিকোয়ার্ড, কোন ফিল্ডের ইনপুট টাইপের ভিতরে রিকোয়ার্ড কথাটা লেখা আছে, এবং ওই রিকোয়ার্ডটাকে আমি ধরবো এবং তার ভ্যালুটা চেক করে দেখবো। যদি তার কোনো ভ্যালু না থাকে তাহলে এই মেসেজটা দেখাবো। এই যে কথাটা বললাম, এটা কিন্তু jQuery-র কাজ, যেটা আমরা পরবর্তীতে দেখবো। আমরা jQuery-র সময় আমরা এটা দেখবো। এই যে কথাটা বললাম, এটা সে jQuery কিভাবে করতে পারে? যখন আপনার HTML এর মধ্যে রিকোয়ার্ড কথাগুলো থাকবে, আর HTML এর রিকোয়ার্ড কথাগুলো কে বসাচ্ছে? যখন আপনি প্রপার্টির উপরে রিকোয়ার্ডটা বসায় আসছেন। লিঙ্কটা বুঝছেন? আপনি এটা অ্যাচিভ করতে পারতেন, নিজের হাতে HTML এর মধ্যে লিখতে হইতো, লিখতে হইতো, এবং এটাকে jQuery দিয়ে এটাকে ধরতে হইতো। ধরার পর ভ্যালিডেশন করে if else কন্ডিশন করে মেসেজ দেখানো লাগতো। বাট যেহেতু আমাদের unobtrusive.js আছে, সে বুঝতে পারে এই ফর্মটার মধ্যে আমার কোন কোন ফিল্ডগুলো রিকোয়ার্ড, সেগুলোর ভ্যালুটা কি সেইটা নিচ থেকে চেক করে। এটা ওর ভিতরে ফাংশন করে লেখা আছে। তো কোনগুলো ফিল্ড রিকোয়ার্ড সে কী করে বুঝবে? যদি আমার HTML এ না থাকে সে তো বুঝবে না। HTML আসছে কোথা থেকে? মডেলে আমরা লেখার কারণে। এবার কি আমরা ক্লিয়ার? গুড। আচ্ছা, সো আমরা ভ্যালিডেশনটা বুঝে গেলাম। এবার আমরা আসি, ধরেন ইউজার খুব চালাক, কারণ আমাদের দেশে পুংটা ইউজারের অভাব নেই। ইউজার খুব চালাক, সে কী করলো? ব্রাউজারে ঢুকে জাভাস্ক্রিপ্ট অফ করে দিছে। ধরেন এই পেজ পর্যন্ত ঠিকঠাক মতো সে আসছে, আসার পর সে কী করলো? আস্তে করে এখান থেকে গিয়ে সেটিংয়ে গিয়ে জাভাস্ক্রিপ্ট বন্ধ করে দিছে। এখন জাভাস্ক্রিপ্ট বন্ধ করে দিলে ব্রাউজার আটকায় যায়, বাট আগে আটকাতো না। তারপরেও হ্যাকারদের তো আর কোনো ভরসা নাই। তো ধরেন কোনোভাবে সে জাভাস্ক্রিপ্ট কী করে দিল? অফ করে দিল। জাভাস্ক্রিপ্ট যদি অফ করে দেয় তখন কী অবস্থা হবে আমি আপনাদেরকে দেখাই। যেমন লেআউটে গিয়ে আমরা এটাকে কমেন্ট আউট করে রাখি। দ্যাট মিনস এই পেজের জন্য আপাতত আমার জাভাস্ক্রিপ্ট এখন কি বন্ধ। সো যতই রিকোয়ার্ড থাকুক না কেন, দেখেন রিকোয়ার্ড কিন্তু এখনো আসবে। আমি আপনাদের দেখাই, এই যে ভ্যালিডেশন, রিকোয়ার্ড সব আসছে না? কারণ এই কাজ কে করে দিছে? এমবিসির কাজ ঠিকই করে দিছে, মডেলের কাজ করে দিছে। এখন কাজ হচ্ছে কার? জাভাস্ক্রিপ্টের। এখন তো জাভাস্ক্রিপ্টই তো ওর কাছে নাই। তার মানে এখন আপনি যদি আপডেট বাটনে ক্লিক করে দেন, ঢুকে গেল, ভুল ডেটা ঢুকে গেল। বাট সে জানে না আমরা যে ASP.NET ব্যবহার করছি। আমাদের কাছে যে প্রোগ্রামিং ইনজেকশন আছে এটা কিন্তু সে জানে না। হ্যাঁ, সে মনে করছে এটা PHP। বলতেই পারে কেউ আছেন PHP, আবার লারাভেলের সাথে মিলে না, লারাভেল এগুলো আবার আছে। মজা করলাম। আমরা ভিতরে ঢুকার পর নতুন করে একটা ব্যারিয়ার আমরা দেখতে পাচ্ছি। ব্যারিয়ার কি? মডেল স্টেট ডট ইজ ভ্যালিড। এই মডেল স্টেট কি বলবে দেখবেন, বের করে দিছে। মানে আমার এটা কি হয় নাই? ভ্যালিড হয় নাই, ইনভ্যালিড। যদি মেসেজ নিয়ে দেখতে পাচ্ছি মডেল স্টেট ভ্যালিড কি? ফলস। কে ফলস? ভিতরে যাই, দেখি কি আছে কয়টা? 5টা। ভ্যালু আছে কয়টা? 5টা। বুঝাই দিচ্ছে এবার মডেল স্টেট কি কাজ করে। মডেল স্টেট যখনই সে এখানে আসে,
যখন আপনি মডেল স্টেট ইউজ করবেন সে কি করে আপনার এই যে ওই প্যারামিটারের মধ্যে যে আপনি মডেলটা দিলেন সে এই মডেলের মতো করে একটা অবজেক্ট বানায়, ফাঁকা অবজেক্ট বানিয়ে সে দেখে যে আপনার যে রিকোয়ার্ড ফিল্ডগুলো ছিল ওই রিকোয়ার্ড ফিল্ডগুলোর ভিতরে কোনো ভ্যালু আছে কিনা। এটা এমবিসি নিজেই করে, অবজেক্ট কিন্তু এমবিসি নিজেই বানায়, এটা আসলে মডেলে বানায় না। এটা তো আমরা গতদিন আলোচনা করেছিলাম, কারণ আমরা উইন্ডোজ ফর্মে কি আমরা এটা পেতাম কোনো মেথডকে কল দিলে মেথডের অবজেক্ট হইতো না, বাট এমবিসি নিজ থেকে অবজেক্টটা বানায় দেয়। মডেল স্টেট যেটা দেখে যে ওই অবজেক্টটার কোনো একটা প্রপার্টি রিকোয়ার্ড কিনা, যদি রিকোয়ার্ড হয় তার ভ্যালু আছে কিনা, এবং যদি তার লেন্থ বা অন্যান্য ভ্যালিডেশন যেগুলো এগুলো ঠিকমতো ম্যাচ করে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে কি হবে, ট্রু, আর যদি ঠিক না থাকে তাহলে ফলস। এবং দেখেন সে কত সুন্দর কিগুলো জেনারেট করে, দেখেন কি এগুলো হচ্ছে তার কাছে এক একটা কি, এবং এগুলো হচ্ছে এক একটা তার কাছে ভ্যালু, ভিতরে গেলে আমরা ভ্যালু পাবো। ওর ভিতরে কোনো এরর নাই, দেখেন 2 নম্বর একটা এরর আমরা পাচ্ছি। এররের ভিতরে যদি যাই, দ্য স্টুডেন্ট নেম ফিল্ড ইজ বোঝা গেছে। আপনি যতই টাল্টি পাল্টি করেন আসলে কোনো কাজ হবে না, এখানে বের করে দিবে। এখন আমরা দেখতে পাবো এখানে বলবে সরি সাকসেসফুলি ফেইলড। ওকে, এখন আমরা একটু ঠিকঠাক মতো দিই, নাম দিব সৈকত, যেহেতু সৈকতের নাম আসছে। এবার আমরা নিচে যাই, ভ্যালিড, আপডেট, সব কিছু ঠিক আছে। সো নাফিস এখন কি হয়ে গেল, এতদিনের নাফিস এখন সৈকত হয়ে গেল। মজা না জিনিসটা? ওকে, মোটামুটি এতটুকু আলোচনা ছিল, আর ছোট্ট একটা জিনিস বাকি আছে, হিডার ফর স্যার ম্যাপিংটা। স্যার আপনি হিডার ফর আর এর সুবিধা এটা আলোচনা করতে চাইছিলেন। হিডার ফর না তো, এডিটর ফর। এই যে আপনার অর্থাৎ এই যে ফর কেন ইউজ করি, নাকি আপনি হিডেন ফরের কথা স্যার, বলছেন? hidden for এর ওটা নিয়ে তো কথা আলোচনা করেই ফেলছি, ভুলে গেছেন? আরেকটা টপিক ছিল ভ্যালিডেশন, স্যার ভ্যালিডেশন বলছেন। হিডেন ফর নিয়ে তো আলোচনা করে ফেলছি, ভুলে গেছেন? এটা না থাকলে আমি ওই যে আপডেট করতে পারবো না, আপডেটের সময় হিডেন থেকে ভ্যালু পাস করে দিতে হবে। স্যার আমি ভিডিও দেখলে সব আশা করি ইনশাআল্লাহ অ্যালাইন করতে পারবো। পারবেন, অবশ্যই পারবেন, না পারার কিছু নাই। আর কিছু কোনো কিছু কি এখানে আমার মিসিং আছে যেটা বলছিলাম পরে আলোচনা স্যার কিছু করব? একটা সুবিধা আলোচনা করতে চাইছিলেন, এটা আমি হ্যাঁ, সুবিধা তো আলোচনা করে ফেলছি। এটা সুবিধা হচ্ছে আমি পাবো, ওই যে ইয়ে ধরতে পারবো, অবজেক্ট ধরতে পারবো, অবজেক্ট ধরতে পারবো। আর এটা হলো আমি অবজেক্ট ধরতে পারবো না। আচ্ছা, আর লাস্ট যে টপিকটা ম্যাপিং স্যার, ম্যাপিং, ওটা 5-7 মিনিট আমি আলোচনা করে দিচ্ছি। ম্যাপিংয়ের আমার একটা ভিডিও আছে, আপনাদের আজকের ইয়েতে আমি দিয়ে দিছি, লিঙ্কটা দিয়ে দিছি, আপনাদের ফোল্ডারে লিঙ্কটা পাবেন। এই যে অটো ম্যাপারের এই লিঙ্কটা আপনারা এখান থেকে কপি করবেন, কপি করে পেস্ট করলেই ইউটিউবে গেলেই পাবেন। আমি একটু দেখাই দিই আপনাদেরকে। এই যে হোয়াট ইজ ভিউ মডেল, হাউ টু ইউজ অটো ম্যাপার ইন ASP.NET এই ভিডিওটা দেখবেন, 45 মিনিটের ভিডিও। এটা দেখলে আপনার অটো ম্যাপার, এই যে এখন নেক্সট যে 5-7 মিনিট যে আলোচনা করবো এটাতে একটু দ্রুত টানবো। সো এটার কেন ইউজ করব, কখন আমাদের দরকার, এই টোটাল জিনিসটা আপনি এই ভিডিওটার মধ্যে পাবেন। একবার দেখলে আপনি বুঝতে পারবেন। আমার মনে হয় না বুঝতে না পারার মতো কোনো কিছু এখানে আছে। আর যদি বুঝতে না পারেন আমাকে একটা নক দিন ফেসবুকে, ঠিক আছে, যে ভাই আমি বুঝতে পারি না। বাট শর্ত হচ্ছে আপনি আগে এই ভিডিওটা দেখবেন, এটা দেখলে আপনি অবশ্যই বুঝে যাবেন। একেবারে সহজ জিনিস। আমরা আসি, কেন আমাদের ভিউ মডেল লাগবে, কেন আমাদের ভিউ মডেল লাগবে একটু বলেন তো। ভিউ মডেল নিয়ে আমি ছোট করে একবার আলোচনা করে ফেলছিলাম গত কয়েকদিন আগে, মনে আছে কারো? আমাদের হ্যাঁ, বলতেছি কখন বা কিভাবে। আপনাদেরকে একটা উইন্ডোজ ফর্মের অ্যাপ্লিকেশন আমি দিয়েছিলাম না, মনে গেছে? উইন্ডোজ ফর্মের একটা অ্যাপ্লিকেশন আমি দিয়েছিলাম না? আপনি আসিফ তো আকাশ থেকে পড়তেছে, না, সেদিন না। আপনি ক্লাসে আসেন নাই। জি স্যার, আপনি আপনার একটা ভিডিও দেখছিলাম, সেটাই বলতেছি যে আপনি আচ্ছা। লেয়ার আর্কিটেকচার করাইছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওখানে আপনারা দেখবেন আমি একটা এসকিউএল এর ভিউকে কল দিয়েছিলাম। এসকিউএল এর ভিউ যেমন ধরেন, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, দেখেন এখানে আমার সাবডিস্ট্রিক্টে শুধু আইডি দেখাচ্ছে, একবারও কারো চোখে পড়ে নাই, কেউ তো জিজ্ঞেসও করেন নাই এখানে আমার সাবডিস্ট্রিক্টের আইডি কেন পড়ে। এখানে তো আমার সাবডিস্ট্রিক্টের নেম পড়ার কথা ছিল। এটা উল্লেখ করে দেওয়া আছে
স্যার এইখানে তো ওইখানে তো আমরা সাবডিস্ট্রিক্টে তো ভিউ করার জন্য পুরো তো ডাটা টেবিল পুরো টেবিলটা নিয়ে আসছে এখানে না, স্যার না, হ্যাঁ কোনো ভিউ ক্রিয়েট করে নাই ডাটাবেজে তার মানে এক্সট্রা ভাবে আমি উল্লেখ করে দেই নাই যে শুধু এই ফিল্ডগুলো আসবে এর জন্য। আপনি সাব ডিস্ট্রিক্টের নেম এখানে কি করে দেখাবেন? সাব ডিস্ট্রিক্টের নেম তো আমার এই টেবিলেই নাই, সেটা কি করে দেখাবেন? ভিউ ব্যাক তো পরে, আপনি পাবেন কোথায়? সাব ডিস্ট্রিক্টের নেম কোথায় পাবেন? আমি তো স্টুডেন্ট টেবিল থেকে ডেটা তুলে আনলাম। স্যার এটা তো স্যার আরেকটা আমার জয়েন করতে হবে না? জয়েন করতে হবে না? আমি বুঝলাম না, আপনারা কি এটা দেখেন নাই? আমার তো ওই ওই ইয়েতে তার মধ্যে তো ছিল রিপোজিটরি। কই আমার স্টুডেন্ট রিপোজিটরি? এখানে আপনারা দেখেন, এখানে তো থাকার কথা। এক্সিস্টিং গেট ডিস্ট্রিক্ট সার্চ গেট বাই আইডি, কোথায় ছিল আমার ওই প্রজেক্টটা? কোথায় একটা ভিউ মডেল তো ছিল? ক্লাস 16তে কত নম্বর ক্লাস? 16 নম্বর ক্লাস 16তে যাই, ক্রুড অ্যাপ মডেলস, এই যে ভিউ মডেলস, এই যে স্টুডেন্ট ভিএম, এই যে সাব ডিস্ট্রিক্টের নেম, সাব ডিস্ট্রিক্টের নেম আমি এসকিউএল ভিউ দিয়ে তুলে আনতেছি। এটা দেখেন, এটা দেখলে পেয়ে যাবেন সব। সো এটা অলরেডি আপনারা জানেন যে ভিউ তো আমরা তৈরি করতে পারি। হ্যাঁ, সেটা তো বললাম। এছাড়া তো আমার উপায় না, আমি সাব ডিস্ট্রিক্টের নেম কি করে দেখাবো? আমাকে ভিউ তৈরি করতে হবে না? সে ভিউ তৈরি করলে না আমি সাব ডিস্ট্রিক্টের নামটা পাবো, নাহলে তো আমি পাবো না। আমাকে তো সামহাও জয়েন করতে হবে। এখানে তো আমি এক টেবিল থেকে ডেটা আনতেছি। সো এই যে কাজগুলো, এই কাজগুলোর জন্য মূলত আমার কি লাগে? ভিউ মডেলটা লাগে। ভিউ রিলেটেড, ভিউ স্পেসিফিক মডেল বলা হয় এটাকে। ভিউ রিলেটেড যে কোনো ধরনের যদি আমার ইয়ে লাগে, কোনো অপারেশন বা কোনো কিছু লাগে, কোনো প্রপার্টি এক্সট্রা, তখন আমরা কি ইউজ করব? ভিউ মডেল ইউজ করব। আমি খুব শর্টে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। সো আমি একটা ভিউ মডেল বানাচ্ছি। মডেলের ভিতরে একটা ভিউ মডেল, ভিউ মডেলের ভিতরে আমার স্টুডেন্টের ভিতরে যে প্রপার্টিগুলো ছিল, এই যে যা যা ছিল, এটাই কিন্তু আমি ওখানে নিয়ে গেছি। এটাই আমি এখানে নিয়ে আসছি, দেখেন সেগুলো ঠিক আছে কিনা, ওগুলো কিন্তু নিয়ে আসছি। পাশাপাশি এটা নট নেওয়ার প্রয়োজন নেই। নিয়ে যাওয়ার পর স্টুডেন্ট, এটা হচ্ছে আমার মেন এন্টিটি মডেল। স্টুডেন্ট, আপনারা অলওয়েজ ওই বারগুলোর দিকে খেয়াল রাখবেন যে আমি এখন কোনটাতে বসে আছি, নাহলে বুঝতে পারবেন না। আমি এখন স্টুডেন্ট ডট সিএস এ বসে আছি, তার মানে এটা আমার মেন এন্টিটি। আপনার প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় হচ্ছে মেন যে এন্টিটিটা আমার থাকে সেটা সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকা উচিত। অর্থাৎ এন্টিটি রিলেটেড আমার যতটুকু দরকার ততটুকু আমি এখানে রাখবো, ভিউ রিলেটেড না। যেমন আমরা ড্রপ ডাউনের জন্য আমাদেরকে এই প্রপার্টিটা বানাতে হয়েছে না? এটা কি আমার ডেটাবেসের সাথে কোনো সম্পর্ক আছে? তাহলে আমি এটা কেন এখানে রাখছি? আইডিয়া তো এসে যাচ্ছে মাথায়। এইসব জিনিসের জন্য আমরা এটা এখানে রাখবো না। তারপর রিকোয়ার্ড, এটা হচ্ছে আমার ইয়ের সাথে সম্পর্ক, ভিউর সাথে সম্পর্ক। আমরা রিকোয়ার্ড রেখে দিতে পারি, এটা আমাদের ফিউচারে হেল্প করবে। যখন এন্টিটি ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা হবে তখন আপনারা বুঝতে পারবেন। বাট ডিসপ্লে নেম, এটার সাথে তো আমার এন্টিটির কোনো সম্পর্ক নাই, আমরা এটা ফেলে দিই। স্ট্রিং লেন্থ, এটাও থাকলে আমাদের ডিবিতে উপকার করবে, না থাকলেও কোনো প্রবলেম নাই। ডিসপ্লে নেম, এটা কি দরকার আছে? ইরর মেসেজ দরকার আছে? দরকার নাই, আপনি এখানে জাস্ট এটাকে রেকর্ড করে ফেলে রাখেন, ব্যাস। এবার দেখেন আমাদের এন্টিটি মডেলটা ফ্রেশ হয়ে গেল না? আরও যদি অনেক মেথড কিছু থাকতো সেগুলো আমরা লিখতাম, বাট আমার এখানে তো আর সেগুলো লাগছে না। আচ্ছা, এবার আমরা যাই এডিট ভিএম। এডিট ভিএমের ভিতরে দেখেন, এবার আপনার যা লাগে আপনি সব লিখেন, কোনো সমস্যা নেই, বুঝতে পারছি? এবার আমরা স্টুডেন্ট কন্ট্রোলারে যাচ্ছি। স্টুডেন্ট কন্ট্রোলারের এডিট থেকে আবার শুরু করি, যেহেতু আমরা আজকে এডিট থেকে শুরু করছি, আবার এডিটে যাই। এডিটে আমি প্রথমে কি করলাম? গেট বাই আইডি করে স্টুডেন্ট তুলে নিয়ে আসছি। কিন্তু আমার ভিউ যেটা, ভিউ এখন কি রিসিভ করবে? ভিএম। ভিউর জন্য তো আমরা ভিএম বানালাম না, স্টুডেন্ট এডিট ভিএম। তো আমরা এটা লিখে দিয়ে আসি, ভিউ মডেলস ডট এডিট ভিএম। এখন দেখেন ভিউ কি আশা করছে? এডিট ভিএম আশা করছে। এডিট ভিএম কি আমার কাছে এখন আছে? এখানে এই জায়গায় কি আছে? নাই। তো এই জায়গায় যেহেতু না, আমাদেরকে কি করতে হবে? ডেটাবেস থেকে তুলে আনলাম আমরা স্টুডেন্ট, ওটা থেকে ডেটাগুলোকে বের করে এডিট ভিএম এর একটা অবজেক্ট বানাতে হবে, সেই অবজেক্টটা এখানে দিতে হবে। ব্যাপারটা তো তাই। কীরকম হতো সেটা? সেটা হতো সেরকম, বার স্টুডেন্ট এডিট
vm ইকুয়াল টু নিউ স্টুডেন্ট এডিট vm, তাই না? এরপর স্টুডেন্ট এডিট, আচ্ছা vi হয়ে গেছে, যাই হোক, ডট আইডি ইকুয়াল টু স্টুডেন্ট ডট আইডি, এভাবেই তো করতাম। করে লাস্টে কি করতাম, এটাকেই ভিউতে রিটার্ন করে দিতাম। আচ্ছা, এখন এরকম প্রপার্টি যদি আপনার 50টা হয়, 50 লাইন লিখতে হবে। যদি 100টা হয় 100 লাইন লিখতে হবে। কত জায়গায়, যত জায়গায় দরকার। এমন কি কোনো টুল নাই যে টুল আসলে আমাদেরকে এই জায়গাটা হেল্প করে? অবশ্যই আছে, কারণ ডেভেলপাররা অলওয়েজ ডেভেলপারদের দুঃখ বুঝে। যেমন করে আমি আপনাদের দুঃখ বুঝতেছি, আপনারা আমার দুঃখ বুঝতেছেন না। আমি কোমরের ব্যথা নিয়ে দাঁড়ায় দাঁড়ায় আমি ক্লাস নিচ্ছি। আমি বুঝতেছি। সো এটার জন্য আমাদের যে একটা টুল আছে সেটা হচ্ছে অটো ম্যাপার। কি? অটো ম্যাপার। নাম শুনে বোঝা যাচ্ছে অটোমেটিক ম্যাপ করে দেয়। এটা আমরা পাবো কোথায়? নুগেটে। আমরা নুগেটে যাব, nuget.org, nuget.org-এ যাব, গিয়ে আমরা খুঁজবো হচ্ছে অটো ম্যাপার। অটো ম্যাপার পেয়ে গেলাম, ঢুকলাম অটো ম্যাপারের ভিতরে। এখানে আমরা দেখেছি অনেক ভার্সন। আমরা তো সবসময় লেটেস্ট পছন্দ করি, তাই না? জি স্যার। আমরা কতটা নেব? একদম 8 নম্বরটাই নেব। কিন্তু দুঃখের বিষয়, আপনার ভিএস কি আপডেট? না। আপনি নিজেই হচ্ছেন ব্যাকডেটেড, আপনি চাচ্ছেন আপডেট, কেমন হবে? তাহলে আমরা নেব কোনটা? স্যার 4.2.1 যেটা, এটা নেব। এটা নিলে মোটামুটি 13-এ চলবে। অলরেডি আমরা নামাই নিয়েছিলাম। আপনি টুলে যাবেন, অলরেডি আপনারা জানেন যে প্যাকেজ কী করে ইনস্টল করতে, সেটা তো আপনারা জানেন। টুলে যাবেন, লাইব্রেরি প্যাকেজ ম্যানেজার কনসোল, এখানে গিয়ে আপনি লিখবেন ওই যে ওখান থেকে যেই নুগেট আপনাকে যে কোডটা দেবে সেই কোডটা নিয়ে আসবেন। নুগেটের কোডটা জানেন? খেয়াল করছিলেন? এই যে এটাতে ক্লিক করলে এই যে কোডটা দিচ্ছে, এই যে এটা, এই যে এটা কপি করে এখানে এনে পেস্ট করে দিবেন, এন্টার দিবেন, সে এটা ইনস্টল করে দেবে। অলরেডি আমাদের ইনস্টল করা আছে। কী করে বুঝলাম আমরা ইনস্টল করা আছে? আমরা রেফারেন্সে যাব, গেলে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি অটো ম্যাপার। ফাইন। এবার অটো ম্যাপার ইউজ করার জন্য আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে একটা হচ্ছে অটো ম্যাপারের কনফিগারেশন, অর্থাৎ এমন একটা দেয়াল, যে দেয়াল আপনি বলে আসছেন এ হবে এটা, এ হবে এটা, এ হবে এটা বলে আসছেন। আরেকটা হচ্ছে যতবার আপনার দরকার হবে যে আমি এখন এটাকে এটা করতে চাই, আমি এখন এটাকে এটা করতে চাই, এই দুই জায়গা, আর কিছু না। যতবার ইউজ করবেন ততবার তো আপনাকে লিখতে হবে, কিন্তু কনফিগারেশন কবে লিখবেন? একবার। সো আমরা কনফিগারেশন লিখবো হচ্ছে গ্লোবাল ডট ASAX, সেটা কোথায়? এই যে গ্লোবাল ডট ASAX। আমি আবার একটু আপনাদেরকে পেইন্টে বুঝাই দিই জিনিসটা। বলেন তো, ডেটাবেজ এখন আমাকে যেটা দিচ্ছে ওটা কি মেইন এন্টিটি না এডিট ভিএম? মেইন এন্টিটি। সো এটা ধরলাম আমার মেইন এন্টিটি, যেটা ডেটাবেজ আমাকে দিচ্ছে, কিন্তু ভিউ চাচ্ছে কোনটা? এটা হচ্ছে এডিট ভিএম। তার মানে সামহাউ আমাকে কি করতে হবে? আমাকে এইটা থেকে এটাতে ডেটাকে কি করতে হবে? কনভার্ট করতে হবে, তাই না? এবার আসি, এডিটে সে কাজটা করে যখন সে পোস্ট করবে, তখন আমার কন্ট্রোলার কি রিসিভ করবে? বুঝেন নাই? আপনি এখন তো কন্ট্রোলারে বসে আছেন, ডেটাবেজ আপনাকে দিচ্ছে কি? মেইন এন্টিটি। আপনি সেটাকে কি বানালেন? বানায় ভিউতে পাস করে দিলেন। তার মানে ভিউতে কে আছে? তো সে আপডেট করে যখন সাবমিট করবে তখন কোনটা আসবে? স্বাভাবিক এডিট ভিএমই তো আসবে, কারণ ভিউর কাছে তো আছে এডিট ভিএমই। কিন্তু ডেটাবেস চিনে কি? এন্টিটি। সো আমার যখন পোস্ট করবে তখন আমি এখানে পাবো হচ্ছে এডিট ভিএমকে আমি বানাবো হচ্ছে মেইন এন্টিটি, এবং আমাকে কি করতে হবে? এর কাছ থেকে এখানে কনভার্ট করে দিতে হবে, ট্রান্সফার করে দিতে হবে ডেটাগুলো। তাহলে কি করবে? সে সুন্দর মতো ডিবিতে ইনসার্ট করে দিবে। যেমন ও এখানে যেরকম ডিবি ছিল এখনও তো সেরকম ডিবি, মাঝখানে আমরা কিছু কাজ করে নিলাম। আইডিয়া পেয়েছি? ওকে। সো আমরা যখন কনফিগারেশন করব তখন আমরা করব হচ্ছে কার থেকে কাকে, ফ্রম টু, সোর্স, ডেস্টিনেশন। অটো ম্যাপারের কনফিগারেশনে প্রথম যেটা থাকে সেটা হচ্ছে সোর্স, মানে আমি কার কাছ থেকে ডেস্টিনেশন কাকে বানাতে যাচ্ছি।
সো আমার প্রথম এই লাইনটা দিকে তাকে আপনারা একটু বলেন তো আমার এখানে সোর্স কে, কোনটা এটা তো না ডাটাবেস থেকে তো এখানে চলে আসছে, তার মানে এখন আমার সোর্স কে, এন্টিটি, ডেস্টিনেশন কে, ভিএম। পরের বার আসি সোর্স কে আর এই তো হয়ে গেল, আপনারা তো বুঝে ফেলছেন। তাহলে ক্লাস শেষ। হ্যাঁ, তো দেখেন এখানে যে কথাটা বললাম সেটাই করলাম। প্রথমে দেখেন স্টুডেন্ট হচ্ছে আমার এন্টিটি, ভিএম হচ্ছে আমার সোর্স, সরি এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ডেস্টিনেশন। তো আমি কি করলাম, স্টুডেন্ট থেকে এডিটে পাঠিয়ে দিলাম। প্রথম আর গেটের সময় আমার এটা লাগবে, পরের লাইনটা আমার কখন লাগবে, পোস্টের সময়। সময় পোস্টের সময় আমার কাছে আছে এডিট ভিএম, আমি তাকে কি করে দিলাম, স্টুডেন্ট আবার যেমন ছিল তেমনই বানাই ওকে আবার দিয়ে দিচ্ছি। আর এটা লিখবেন হচ্ছে গ্লোবাল ডট এএসএক্স এর ভিতরে এই যে ম্যাপার, এটা হচ্ছে ইয়ার জিনিস অটো ম্যাপারের, ম্যাপার ডট ইনিশিয়ালাইজ, তারপরে আপনি একটা অ্যানোনিমাস একটা ইয়া ধরলেন, সি ধরেন, এম ধরেন, আপনার যা ইচ্ছে তা ধরলেন, সেটা ধরে আপনি একটা ম্যাপ করে দিলেন। এটা হচ্ছে ফর ওয়ান্স, একটা অ্যাপ্লিকেশনের লাইফে কয়বার লাগবে, একবারই লাগবে। তো দিয়ে দিলাম। এবার আমরা আসি কনফিগারেশন করছি, কিন্তু এখানে কনভার্ট করতে হবে না। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের সেই কনভার্টের লাইনটা। এখন আমার সোর্স কে, ডেস্টিনেশন কে, এডিট ভিএম পেয়ে গেলাম। এডিট ভিএম এর ভিতরে আমি ওই যে লুকআপটা পাস করে দিলাম, ড্রপ ডাউন নাহলে তো কাজ করবে না। এবং আমি ভিউতে কাকে পাঠিয়ে দিচ্ছি, এডিট ভিএমটাকে পাঠিয়ে দিচ্ছি। আমার গেটের কাজ শেষ। যখন পোস্টে আসতেছি, পোস্টে কি আর আমি স্টুডেন্ট পাবো, কি পাবো, এডিট ভিএম পেলাম। এবার এডিট ভিএম কি আমি ম্যানেজারকে পাঠাতে পারবো, ম্যানেজার কি রিসিভ করছে, স্টুডেন্ট মানে এন্টিটি। সো এখানে ওই যে ঘুরাই দিলাম আর কিছু না, এবং ওকে কি করে দিলাম, এটা পাঠিয়ে দিলাম। তার মানে আমার অ্যাপ্লিকেশনের যে স্ট্রাকচার, যে পলিসি, আমরা পলিসিও মেনটেন করছি, পাশাপাশি আমরা সুবিধাও নিচ্ছি, এবং আমাদের কোড সম্পূর্ণ সেগ্রিগেশন থাকছে, ভালো থাকছে। আমরা কিন্তু আস্তে আস্তে এখন বড় হচ্ছে, এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের সব কিছুকে যতটা নিট অ্যান্ড ক্লিন রাখা যায়, যার কাজ যেদিকে সরানো যায় আমরা সেদিকে করছি, নাহলে তো আমরা এক বাটনের ভিতরে সব করতে পারতাম। বুঝছি? আচ্ছা, এবার আমরা দেখি এই যে কাজটা করলাম এটা আসলে কাজ করে কিনা। সো আমরা প্রথমে গেট করছি, দেখেন এডিটে যাই, আমরা প্রথমে গেট করব, ডেটাবেস থেকে তুলে আনলাম, কি আনলাম, স্টুডেন্ট। তাকে এখন কি বানাচ্ছি, এডিট ভিএম বানাই ফেলছি। এই যে এডিট ভিএম এর ভিতরে দেখেন সব ডেটা চলে আসছে। এটা কি করে হলো, ও যে শুরুতে আমরা যেরকম নিজেরা একটা অবজেক্ট বানালাম না, অবজেক্ট বানায় ডট দিয়ে ওর কাছ থেকে নিয়ে ভ্যালু দিচ্ছি, এই কাজটা আসলে ও করে দিচ্ছে আমাদের হয়ে। সো ভ্যালু আমরা পেয়ে গেলাম, আমরা ফ্রন্ট এন্ডে পাঠাই দিই। এবং সৈকত আবার কি হয়ে গেল, নাফিস এখন আসি। সো আমরা আপডেটে ক্লিক করি, এখানে আসলো এডিট ভিএম এর ভিতরে সে এখন নিজেকে কি বানায় ফেলবে, মেইন মডেল বানালো, আপডেট করলো, ডেটাবেসও খুশি, অ্যাপ্লিকেশনও খুশি, আমরাও খুশি, সবাই খুশি। নাফিস এখন আসিফ এখন ঢাকায়। আপনি অনেক আসলেই সেলিব্রিটি আসিফ ভাই। হ্যাঁ সেটাই। বঙ্গবন্ধুর পরে আমি প্রথম সেলিব্রিটি। For today's